এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। উনি পেশায় একজন মোটর বাইক চালক। আপনারা জানেন যে সুনামগঞ্জে অনেক দুর্গম জায়গা রয়েছে। হাওর কেন্দ্রিক পুরো সুনামগঞ্জ হওয়ার কারণে এবং সেখানে অনেক রাস্তাঘাট না থাকার কারণে মোটরসাইকেলই একমাত্র ভরসা, মোটরসাইকেলই মানুষজন আসা যাওয়া করে। তো সুনামগঞ্জের এমনই একজন মোটর বাইক চালক, নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। ওনার বাসা তাহিরপুরেই। ওনার বর্তমান বয়স 50। ঘটনাটি যখন ঘটেছিল সেই সময়টি ছিল 1998 সাল। সময়টি ছিল শীতকাল, ঠিক যেমন এখন শীতকাল চলছে তেমন। উনি তখন ছোটখাটো ব্যবসা করতেন, আর ব্যবসায়িক প্রয়োজনে ওনার বেশ কিছু দেনাদার সৃষ্টি হতো, আবার ওনার কাছেও কেউ কেউ টাকা পেতেন। তো মাঝে মাঝে যে কাজটি করতেন, ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য তারা যখন যে ডেটগুলো দিতেন, তখন ওই ডেটগুলোতে উনি ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য যেতেন। ব্যবসায়িক কারণে অনেক সময় পণ্য বেচা কেনা হয়, যার ফলে একটু দেনাদার সৃষ্টি হয় আর কি, দেনা পাওনা সৃষ্টি হয়। তো টাকা আদায়ের জন্য উনি যেতেন। তো এমনই 1998 সালের এমনই এক শীতকালে এক রাতে উনি একটি জায়গায় যান। সেই জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার। আপনারা যারা নীলাদ্রি গিয়েছেন তারা নতুন বাজার পার হয়ে নীলাদ্রি গিয়েছেন। তো যাই হোক, নতুন বাজার উনি যখন যান, ওখানে একজন দেনাদারের সন্ধানে তিনি গেলেও, যেহেতু তখন 1998 সালে এরকম ফোন ছিল না, আর ওই সমস্ত এলাকাগুলোতে তো এখনো নেটওয়ার্ক অতটা ভালো নয়। তো যাই হোক, তখন উনি ওই দেনাদারকে বাসায় পান নাই। কারণ হচ্ছে উনি কাজ সেরে বাড়িতে আসেন নাই। কারণ কখন আসবেন তা তো বলতে পারে না, এদিকে রাত হয়ে যাচ্ছে। এই জন্য চিন্তা করলেন ঠিক আছে চলে যাই, আরো কয়েকজনের সাথে দেখা করার দরকার, তো তাদের সাথে গিয়ে দেখা করি। এই চিন্তা করে নতুন বাজার থেকে উনি শিববাড়ির দিকে আসতে থাকেন। শিববাড়ির দিকে যখন আসতে থাকেন এবং আস্তে আস্তে যখন শিববাড়ির ওই বিশেষ স্থানটির কাছে চলে আসেন, হঠাৎ উনি দেখেন শ্মশানে একটি মৃতদেহ দাহ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবার একই সময়ে গোরস্থানে বা মুসলিম কবরস্থানে একটি লাশকে জানাজা দেওয়ার প্রস্তুতি চলছে, যে ওইখানে গোরস্থানে জানাজা দিয়ে সেখানে দাফন করা হবে। শ্মশানে 20-25 জন লোক, আবার পাশে মুসলিম কবরস্থানেও একই রকম ভাবে 15-20 জন মানুষ সেখানে রয়েছে। তো উনি চিন্তা করলেন যে এত রাত, তো রাত কিন্তু তখন প্রায় 11টা বাজে, আর হাওড় অঞ্চলে কিন্তু রাত 11টা মানে অনেক রাত। তো উনি চিন্তা করেন যে এই এলাকায় তো অনেককেই তো আমি চিনি, দেখি কে মারা গেছে। তো উনি গিয়ে দেখেন যে প্রথমে যান উনি মুসলিম কবরস্থানের ওইখানে, গিয়ে দেখেন যে সবাই জানাজায় দাঁড়িয়ে গেছে। তো উনিও জানাজায় দাঁড়িয়ে যান। উনি জানাজা পড়ার পর, সাধারণত আমরা দেখি যে জানাজা পড়ার পরে লাশের মুখটা খুলে দেওয়া হয়, শেষ মানে সবাই যেন শেষ দেখা দেখতে পারে। তো উনিও লাশের শেষ দেখা দেখার জন্য এগিয়ে যান। তো উনি লাশটি দেখেন, লাশটি দেখে উনি চিনতে পারেন না। তো যেহেতু উনি চিনতে পারেন না, এই জন্য উনি আসলে কাউকে আর প্রশ্নও করেন না যে আসলে এটা কার লাশ বা কিভাবে মারা গিয়েছে, এটা আর কাউকে উনি প্রশ্ন করে না। তো উনি এবার চিন্তা করে দেখি শ্মশানের ওখানে যাই, শ্মশানের ওখানে যাকে দাহ করা হবে তাকে আমি চিনি কিনা। অত্র অঞ্চলে বেশ অনেক হিন্দু ভাইদের সাথে তো তার পরিচয় আছে। এই চিন্তা করে উনি শ্মশানের, যেহেতু একদম পাশাপাশি লাগোয়া, উনি সেখানে যান। গিয়ে দেখেন যে চিতার উপরে একটি লাশ শোয়ানো আছে, কিন্তু লাশটি দেখে উনি চমকে ওঠেন যে কি ব্যাপার, এই লাশটিকে যেন আমি কোথাও দেখেছি, আর একটু ভালো করে দেখি তো। এই চিন্তা করে উনি আরেকটু কাছে এগিয়ে যান। মনে হচ্ছে যে একটু আগেই এই লোকটিকে কোথাও যেন দেখেছি। ওনার হঠাৎ মনে পড়ে যায় যে আচ্ছা, একটু আগে যা জানাজা পড়লাম তার লাশের
চেহারার সাথে এর চেহারা তো অনেক মিল, শুধু মিল নয়, মনে হচ্ছে হুবহু একই মানুষ। ওনার মনের মধ্যে খটকা লাগে। উনি আরো নিশ্চিত হওয়ার জন্য দৌড়ে ওই মুসলিম কবরস্থানে চলে যান। তখনও লাশ দাফন করা হয়নি, তখনও লাশের মুখ খোলা ছিল। যেহেতু মাত্র অল্প সময়ের ব্যবধান, উনি গিয়ে দেখেন যে একটু আগে শ্মশানেই যেই ডেড বডিটা উনি দেখে এসেছেন, এখানে কিন্তু ওই একই লোকের ডেড বডি। উনি কিছু বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। একই লোকের ডেড বডি মুসলিম কবরস্থানে এবং পাশে শ্মশানে কিভাবে আসতে পারে। উনি দরদর করে ঘেমে যাচ্ছিলেন শীতের রাত্রেও। কাউকে যে কোনো কিছু প্রশ্ন করবেন এই সাহস পাচ্ছিলেন না, কারণ এই এমনিতে যেহেতু মানুষ মারা গেছে, এই উদ্ভট প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে মানুষ তার প্রতি বিরক্ত হতে পারে, পাগল মনে করতে পারে। এই জন্য উনি কাউকে লজ্জায় এটা বলতেও পারছিলেন না, কিন্তু উনি মারাত্মক ভয় পাচ্ছেন যে একই লোকের দেহ দুই জায়গায় কিভাবে আসলো। উনি চিন্তা করলেন হয়তোবা তার দৃষ্টি ভ্রম হতে পারে। সেখানে মানে যতটুকু আলো ছিল হারিকেনের আলোতে উনি কতটুকুই বা দেখেছেন। উনি আবার ওই শ্মশানের কাছে চলে যান। তখনও চিতায় আগুন দেয়া হয়নি, কিন্তু চিতায় আগুন দেয়া হবে ভাব। উনি ওই লাশের কাছাকাছি গিয়ে নিশ্চিত হন যে এই দুই লাশের চেহারার কোনো অভেদ নেই, একই লাশ দুই জায়গায়। উনি আরো একটা ভয়ানক ব্যাপার লক্ষ্য করেন যে এই লাশকে দাহ করার জন্য যারা উপস্থিত আছেন তাদের শরীরটা না অস্বাভাবিক রকমের চিকন। মানে স্বাভাবিক মানুষ যে চিকন হতেই পারে, মানে অনেক রোগা মানুষ হতে পারে, কিন্তু এখানে যে 20-25 জন আছে তারা প্রায় সবাই চিকন, তারা অস্বাভাবিক রকমের চিকন। এটা দেখে উনি খুবই ভয় পান। ওনার কাছে মনে হয় যে উনি যা দেখছেন এটা আসলে ভয়ঙ্কর কিছু এবং অবশ্যই প্যারানরমাল কোনো বিষয়। ওনারা সেন্স ধরে রাখতে পারেননি, উনি সেন্স হারিয়ে ফেলেন। ওনার যখন সেন্স ফেরে, কতক্ষণ যে উনি সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। যখন ওনার জ্ঞান আসে তখন দেখেন যে এই যে লম্বা লিকলিকে মানুষগুলো, হাড় জিরজিরে মানুষগুলো, তারা লাইন ধরে হেঁটে শিববাড়ির পাশে যে গর্তটা রয়েছে, যেখানে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, ওই গর্তের ওখানে সারা বছরই প্রায় পানি থাকে, ওই গর্তের দিকে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে সবাই পানির মধ্যে নেমে যাচ্ছে এবং পানির মধ্যে নামতে নামতে সবাই হারিয়ে যায়। নিজের চোখে যখন এই ভয়ানক দৃশ্য দেখতে পান তখন ওনার আসলে তেমন কিছুই করার ছিল না, শুধু জোরে চিৎকার দেয়া ছাড়া। কারণ আশেপাশে তখন উনি কাউকে পাচ্ছিলেন না, বা যে ঘর বাড়িগুলো ছিল, এখন যে ঘর বাড়িগুলো হয়েছে তখন সেগুলো ছিল না, অনেক দূরে দূরে ঘর বাড়ি ছিল। উনি প্রচন্ড জোরে চিৎকার করেন, কিন্তু ওনার চিৎকার আর প্রতিধ্বনি হয়েও ফেরত আসে না। উনি বুঝতে পারলেন যে এখানে উনি আর বেশিক্ষণ অবস্থান করাটা ওনার জন্য ঠিক হবে না। ওনার বাইসাইকেল ছিল, বাইসাইকেল নিয়ে উনি আসা যাওয়া করতেন। উনি দ্রুত বাইসাইকেলটা নিয়ে উনি তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত যে কয়টা বাজে উনি বলতে পারেন না, কারণ তখন তার কাছে তো মোবাইল ছিল না আর ওনার কাছে ঘড়িও ছিল না। আর ওনার যে বেশি রাত হবে এতটা উনি বুঝতে পারেননি। ওনার কাছে টর্চ লাইট ছিল, কিন্তু এই বিপর্যয়ের কারণে টর্চ লাইটটা আসলে কোথায় পড়ে গেছে এটা উনি
আর খোঁজার সময় পান নাই। টর্চ লাইট ছাড়াই দ্রুত বাইসাইকেল নিয়ে চাঁদের আলোতে রওনা দেন। উনি যখন চাঁদের আলোতে রওনা দিচ্ছেন এবং জোরে জোরে দোয়া কালাম পড়ছেন, একটা পর্যায়ে মনে হলো যে উনি স্বাভাবিক একটা জায়গায় চলে এসেছেন, আর কোনো সমস্যা হবে না। হঠাৎ ওনার সামনে একজন মানুষকে দেখতে পান। ওই মানুষটি তাকে বলে ওঠে, এই কে? তখন মাসুম ভাইয়ের কাছে কণ্ঠটা খুব পরিচিত মনে হয়, বলে আমি মাসুম। তখন লোকটি বলে, ও তুমি মাসুম, তোমার না আমার বাসায় যাওয়ার কথা ছিল, তুমি গেছিলা? তখন মাসুম ভাই চিনতে পারে যে হো, ইনি তো সেই ব্যক্তি, নতুন বাজারের কাছে তার বাসা, তার বাসায় তো গিয়ে তাকে আমি পাইনি। তখন বলে যে হ্যাঁ, আমি তো আপনার বাসায় গিয়েছিলাম, কিন্তু আপনাকে তো আমি বাসায় পাইনি। বলে তাহলে এদিক থেকে কোত্থেকে আসছো? তখন উনি বলেন যে ওইখানে আমার পরিচিত কয়েকজন দেনাদার ছিল, তাদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম, তো ফেরার পথে একটা ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হই। তখন মাসুম ভাই ওনার ওই দেনাদারের কাছে সব যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুলে বলেন। তখন উনি শুনে বলেন যে ওই জায়গায় তো আসলে অনেকেই ভয় টয় পায় রাতের বেলা, তো তোমার আসলে ওই জায়গায় ওই দৃশ্যগুলো দেখে কাছে যাওয়া উচিত হয় নাই। তারপর যেহেতু ঘটনা ঘটে গেছে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তো চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি, একা একা যাওয়ার দরকার নাই, তোমার হাতে টর্চ লাইটও নাই, চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। এই বলে দুইজন হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন, তাদের ব্যবসায়িক আলোচনা করছেন যে এখন ধানের দাম বেড়ে গেছে, তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যে এখন যে মূলধন আছে সেই মূলধন দিয়ে আসলে আরো অনেক দ্রব্য কিনে ব্যবসা করতে পারছেন না, বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন। হঠাৎ এক পর্যায়ে মাসুম ভাইয়ের সেই দেনাদার বলে ওঠে, আচ্ছা মাসুম, তুমি কি ধরনের মাংস খেতে পছন্দ করো? তখন মাসুম ভাই উনি খুব বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন, বলে যে আমি মুরগির মাংস খেতে পছন্দ করি। মাসুম ভাই আসলে বুঝতে পারছে না যে হঠাৎ করে কেন এই মাংসের প্রসঙ্গ উঠলো। হয়তো বা তারপরে মাসুম ভাই যেটা বলছেন যে উনি চিন্তা করেছেন যে ওনার বাড়িতে যদি হয়তোবা দাওয়াত দেবেন, এই জন্য হয়তোবা আমি কি পছন্দ করি এই জিনিসগুলো জিজ্ঞাসা করছেন তিনি। তো কথা প্রসঙ্গে মাসুম ভাইও ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কিসের মাংস পছন্দ করেন খেতে? তখন উনি বলেন, পোড়া মাংস আমার খুব ভালো লাগে। এখন মাসুম ভাই চিন্তা করেছেন হয়তোবা কাবাব জাতীয় কিছু উনি খেতে পছন্দ করেন। তখন উনি বলেন যে আচ্ছা, পোড়া মাংস, তাহলে কাবাব হবে, তাহলে কিসের কাবাব পছন্দ করেন? বলে না, কাবাব না, পোড়া মাংস আমার পছন্দ। তখন মাসুম ভাই হেসে দিয়ে বলেন, পোড়া মাংস আবার কেউ খায় নাকি? তখন উনি বলেন, হ্যাঁ আমি খাই, আমার কাছে খুব ভালো লাগে। তখন মাসুম ভাই জিজ্ঞেস, আচ্ছা ঠিক আছে, কিসের পোড়া মাংস খেতে আপনার ভালো লাগে? তখন ওই লোকটি বলে ওঠে, মানুষের পোড়া মাংস খেতে আমার খুব ভালো লাগে। যখনই এই কথাটি বলে তখন মাসুম ভাই চমকে ওঠে, কি ব্যাপার, এটা কেমন কথা? রাত্রে যেহেতু পাশাপাশি হেঁটে আসছিল, ওনার চেহারার দিকে কিন্তু অত বেশি খেয়াল করেননি উনি। প্রথমে 1-2 বার খেয়াল করেছেন, কিন্তু এই কথাটা শোনার সাথে সাথে মাসুম ভাই ওনার দিকে তাকিয়ে ভয়ঙ্কর রকমের চমকে ওঠেন। তিনি দেখেন আকৃতি তার মানুষের মতোই উচ্চতায়, কিন্তু মাথাটি অস্বাভাবিক রকমের বড়, চোখ দুটি অস্বাভাবিক রকমের বড়, এবং দাঁতগুলো লম্বা এবং সুচালো দাঁত, চোখা দাঁত। এই দৃশ্য দেখে উনি আর সেন্স রাখতে পারেননি, উনি চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান।
সকালবেলা হাওরের কৃষকরা যখন খেতে যাচ্ছিল, তখন খেতে চাষ করতে যাওয়ার পূর্বে মাসুম ভাইকে অজ্ঞান অবস্থায় তারা পান। সারা রাত শীতে উনি জমে গিয়েছিলেন এবং ওনার প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল, কারণ প্রচন্ড ঠান্ডায় ওনার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন কৃষকরা দ্রুত ধরে আশেপাশে থেকে খড়কুটো জোগাড় করে সেখানে আগুন ধরিয়ে তার শরীরকে উষ্ণ করে তার সেন্স ফেরান। সেন্স ফেরানোর পর সেখানকার কয়েকজন ওনাকে চিনতেন, মাসুম ভাইকে, তখন জিজ্ঞেস করেন কি হয়েছে, তাদেরকে সব ঘটনা খুলে বলেন এবং তারা বলেন যে আসলে রাত্রের বেলা এখানে একা একা আসতে গেলে এই রাস্তায় একটা খারাপ জিন রয়েছে, মাঝে মাঝে সে মানুষকে এইভাবে ডিস্টার্ব করে, তো তুমি একা একা আসছিলা, এই জন্য তোমাকে পেয়ে গেছে। তো মাসুম ভাই উনি একই রাত্রে দুটি ভয়ানক ঘটনার মুখোমুখি হওয়ার কারণে উনি মানসিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার আব্বু মারা যান। আব্বু মারা যাওয়ার পরে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। কিছুদিন পরে আমার আম্মু আমাকে নিয়ে যশোরের একটা এলাকায় শিফট হয়ে যায়। সেখানে আম্মু আমাকে নতুন একটা স্কুলে ভর্তি করিয়ে দেন এবং একটা স্যারের বাড়িতে প্রাইভেট ঠিক করিয়ে দেন। প্রতিদিন সন্ধ্যার পরে আম্মু আমাকে সাথে নিয়ে সেই স্যারের বাড়ি যেতেন প্রাইভেট পড়ানোর জন্য। বেশ কিছুদিন পরে হঠাৎ আম্মু অসুস্থ হয়ে পড়েন, এজন্য আমি একাই যেতে শুরু করি স্যারের বাড়িতে প্রাইভেট পড়তে। এর ঠিক 2 দিনের মাথায় আমার সাথে সেই ঘটনাটা ঘটে। সেদিন প্রাইভেট শেষ করতে করতে রাত প্রায় 10টার মতো বেজে গেছে। আমি স্যারের বাড়ি থেকে সাইকেল চালিয়ে বাড়ির রাস্তা ধরে আসছি। মেইন রাস্তা পেরিয়ে গলির রাস্তাতে আসতেই হঠাৎ আম্মু আমাকে পেছন থেকে ডাক দিলেন। ডাক শুনে আমি পেছনে তাকালাম। তখন শীতকাল, আর এখনকার মতো তখন অত জনবসতিও ছিল না। চারপাশে কুয়াশা ঘিরে আছে। কুয়াশায় ঘেরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করলাম, কে আম্মু? কিন্তু কোনো সাড়া পেলাম না, কেননা তিনি অসুস্থ ছিলেন। কোনো সাড়া পেলাম না। ওদিকে আম্মুর জন্য আমার টেনশন হচ্ছিল, কেননা তিনি অসুস্থ ছিলেন। ভাবলাম হয়তো ভুলে শুনেছি, যেহেতু তার মাথার ভেতরে এই বিষয়টা কাজ করছিল যে মা বাসায় একা অসুস্থ হয়ে আছেন, তো হতে পারে এই জন্য শুনছিলেন। এইভাবে আবার যখন সাইকেল চালানো শুরু করব, ঠিক তখন পেছন থেকে আম্মুর কণ্ঠে আমার নাম ধরে ডাক শুনলাম। আমি আবার পেছনের দিকে ফিরে তাকালাম আর দেখলাম কালো একটা ছায়া মূর্তি আমার থেকে বেশ কিছুটা সামনে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, আম্মু তুমি ওইখানে কি করো? কিন্তু সেই ছায়ামূর্তি কোনো সাড়া দিল না। এবারে আমার হালকা ভয় লাগলো। আমার দাদি বলতো রাতের বেলা অপরিচিত কেউ পেছন থেকে ডাকলে ডাক শুনতে নেই, কিন্তু আমি তো আম্মুর কণ্ঠ শুনছি, অথচ তাকে আমি চিনতে পারছি না, দেখতে পারছি না। আমি কেন জিজ্ঞেস করতে দাদি উত্তর দিয়েছিল, জিনভূতের হাতে মরতে চাইলে ডাকে সাড়া দিস। দাদির কথা আমার হঠাৎ মনে পড়ে গেল এবং এই কথা মনে হওয়াতে গাটা ছমছম করে উঠল। আমি তখনও সেখানে দাঁড়িয়ে আছি। সামনে তাকিয়ে সাইকেল চালাতে যাব, আবারও পেছন থেকে সেই ছায়ামূর্তিটা আম্মুর কণ্ঠে আমাকে ডাক দিল আমার নাম ধরে। এবারে আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি ছায়ামূর্তিটা ঠিক আমার সাইকেলের পেছনেই দাঁড়িয়ে আছে। ঘন কুয়াশার আবছা আবছা আলোয় তাকে দেখা যাচ্ছিল। তার চেহারাটা আমার কাছে মনে হলো যেন একেবারে রক্তশূন্য একটা চেহারা নিয়ে একজন অর্ধবয়স্ক না মহিলা দাঁড়িয়ে আছে আমার সামনে। এটা দেখার পরে আমি থরথর করে কাঁপতে শুরু করি। আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি পরিমরি করে ধরফর করে সাইকেলটা নিয়ে প্যাডেল শুরু করি এবং বাড়ি ফিরি। বাড়ির সামনে আসতেই আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম সেই ছায়ামূর্তিটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি ভয় পেয়ে জোরে জোরে আম্মুকে চিৎকার করে ডাকতে শুরু করি।
আমার চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে আম্মু দৌড়ে বেরিয়ে আসে। ঠিক যে সময় আম্মু বাড়ি থেকে বেরিয়ে আসে, ঠিক তখনই আমার বাড়ির সামনে সেই ছায়ামূর্তিটা গায়েব হয়ে যায়। আম্মু এসে আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি আম্মুকে সবটা খুলে বলি। আম্মু তখন গরম পানি করে আমাকে গোসল করতে বলেন এবং পরদিন মসজিদের হুজুরের কাছে তদবির করিয়ে দেন। এই ঘটনার পর ওই এলাকার মানুষের কাছ থেকে জানতে পারি এই এলাকায় নাকি অলৌকিক কিছু একটা আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ এর শিকার হন। রাত বেরাতে বিভিন্ন আপনজনের ছদ্মবেশ নিয়ে তারা মানুষের ক্ষতি করে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আমি সালমান আহমেদ, বর্তমানে আরব আমিরাতের দুবাই থেকে বলছি। ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। ঘটনাটি আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর ইউনিয়নের তালুকদার বাড়ি গ্রামে ঘটা। অর্থাৎ প্রবাসী ভাই সালমান আহমেদ আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। তিনি বর্তমানে আছেন সংযুক্ত আরব আমিরাতে, এবং ঘটনাটি ঘটে তিনি দেশে থাকাকালীন সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর ইউনিয়নের তালুকদার বাড়ি গ্রামে। দিনটি ছিল শবে বরাতের আগের দিন। গ্রামে আমরা সবাই ওই রাতে মসজিদ থেকে নামাজ আদায় করার পরিকল্পনা করি। যথারীতি আমাদের এশার নামাজ আদায় করি এবং রাতে খাবার খাওয়ার পরে আমরা পরিকল্পনা অনুযায়ী মসজিদে চলে আসি। সবাই মিলে মসজিদে চলে আসি। সারা রাত আমরা বিভিন্ন রকমের আমল করি। আমি রোজা রাখতে ভালোবাসি, তাই সেহরি খাওয়ার জন্য রাত তখন 2:30 মসজিদ থেকে আমাদের বাড়ি 8 থেকে 10 মিনিটের রাস্তা। রাস্তা ডান পাশে ঘন বাঁশঝাড় আর বাম দিকে ডোবা। আমি মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তখন হালকা বৃষ্টি পড়ছে, খুব গুড়ি গুড়ি বৃষ্টি। আমি বাঁশঝাড়ের নিচে দিয়ে হাঁটছি, তখন অনেকটা গা ছমছম করছিল। আমার শরীরে একটা গরম হাওয়া অনুভব করলাম, কিন্তু তখন বৃষ্টি পড়ছিল আর অনেক ঠান্ডা ছিল একটু আগেও। একটু সামনে যেতেই দেখলাম একটা বাঁশের ডালপালা মাটির দিকে ঝুঁকিয়ে যাচ্ছে। আমি তখন আমার হাত দিয়ে ওই ডালগুলো সরিয়ে সামনের দিকে চলে যাই। আর একটু যেতেই আমার মনে হলো আমার পেছনে কে যেন দৌড়ে ডান থেকে বাম দিকে চলে গেল। যখন আমি আবার সামনের দিকে তাকিয়ে হাঁটা শুরু করলাম, এরপরে আমি খুব অদ্ভুত একটা দৃশ্য দেখলাম। আমি দেখলাম একটা বড় কালো বেড়াল, কিন্তু এটা কুকুরের মতো লম্বা। এটা দেখে আমি হতবাক হয়ে যাই এবং একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। সহজে আমি বুঝতে পারছিলাম এটা কোনো জিন বা অশরীরী। তখন আমি আমাদের বাড়ির পাশে এসে পড়াই। আব্বু আমার চিৎকার শুনে ঘরে নিয়ে যায় আমাকে, অর্থাৎ তার আব্বু বেরিয়ে আসে তার চিৎকার শুনে এবং তাকে ঘরে নিয়ে যায়। ওই দিন আমার প্রচন্ড জ্বর আসে, কিন্তু কিছুদিন পরে আমার সাথে ঘটা আমার জীবনের এখন অব্দি সব থেকে ভয়াবহ কিছুদিন। আমি একটা মোবাইল গেম খেলতাম। আমি বলে রাখি আমাদের বাড়িটি আমাদের এলাকার কবরস্থান থেকে 50 মিনিট দূরে। আমার রুম থেকে পরিষ্কারভাবে কবরস্থান দেখা যেত, অর্থাৎ খুব বেশি একটা দূরে না, মাত্র 50 মিটার দূরে। তো তার রুম থেকে খুব পরিষ্কারভাবে কবরস্থানটিও দেখা যেত। আমি রাতে দেখলাম ওই বিড়ালটা আমার রুমের ভেতরে। আমি সেটা দেখে সাথে সাথে লাইট জ্বালিয়ে দিই, এবং লাইট জ্বালানোর সাথে সেখানে আর কিচ্ছু ছিল না। আমি ভাবলাম যে আমি হয়তো মনের ভুলে দেখছি। আমি ওই দিন আর গেম না খেলে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখতে পাই আমার সারা শরীরে কে যেন নখ দিয়ে আঁচড় কেটে রেখেছে। শাফিন ভাই, আমি কি বলবো, দাগগুলো এত সূক্ষ্ম আর চিকন ছিল যা মানুষের নখ দিয়ে কোনোভাবে সম্ভব না। ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধা ছিল। আমার পুরো শরীরে এভাবে আঁচড়ের দাগ কাটা।
আমি মনে করেছিলাম যে আমি মনে হয় নিজের নখ দিয়ে এগুলো করেছি ঘুমের মধ্যে। তারপরেও একটা বিরাট সন্দেহ থেকে যাচ্ছিল। পরের দিন আমার এক বন্ধু রাতে আমার সাথে থাকে এবং ওই দিন ওই বিড়ালটাকে আর দেখিনি, কিন্তু আবার দেখা গেল আবার আগের ক্ষত জায়গা থেকেই রক্ত পড়ছে। অর্থাৎ এর পরের দিন তার এক বন্ধু চলে আসে তার রুমে থাকতে, যেহেতু সে আগের রাতে ভয় পেয়েছিল এবং সারা গায়ে আঁচড়ের দাগ বসে গিয়েছিল, সেটার কারণ বুঝতে পারছিলেন না। ওই রাতে যদিও তার বন্ধু সহ যখন থাকছিলেন তখন কিন্তু সে বিড়ালটাকে আর দেখেননি, কিন্তু আগের ক্ষত জায়গা থেকেই রক্ত পড়ছে। আর আমার বন্ধু রাব্বির 104 জ্বর ওঠে। আমি এরপরে আমাদের বাড়িতে সেই বিড়ালটাকে আবার দেখি। তারপর আমি আমার আব্বুকে দৌড়ে গিয়ে সব ঘটনা খুলে বলি। আব্বু তখন আমাকে নিয়ে একজন হুজুরের কাছে যান। আমি হুজুরকেও সবটা খুলে বলি। তখন হুজুর সব শুনে আমাকে বলে, ওই দিন বাঁশের ডালগুলো ঝুঁকেছিল, ওটা একটা খারাপ জিন ছিল যে বিড়ালের আকৃতি নিয়ে আমাদেরকে আঁচড় কাটত। আমার সাথে আগে একজন বড় হুজুরের তাবিজ থাকায় নাকি আমার বড় কোনো ক্ষতি করতে পারেনি। তারপর হুজুর বাড়ি বন্ধ করে দেন আর আমাকে আবারও তাবিজ দিয়ে দেন। এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শাফিন ভাই, ওই অভিজ্ঞতার কথা আমি কোনোদিনও বলতে পারবো না। এখনো আমার শরীরে কিছু দাগ রয়ে গেছে, এটাই আমার বাস্তব ঘটনা। এই মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। যিনি পাঠিয়েছেন রাজন ভাই, তিনি আপনারা আমাদের ঈদে তার ব্যাপারে তার ঘটনা, আপনারা ঈদে তার ঘটনা শুনেছিলেন এবং তিনি আমাদেরকে আরেকটি ঘটনা পাঠিয়েছেন। তো যেই ঘটনা তিনি পাঠিয়েছেন সেটা খুব বেশি দিন পুরাতন নয়, গত 2 বছর আগে শুরু হয়েছিল। যার সাথে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে তার স্কুল ফ্রেন্ড নাইমের। তো ছোটবেলা থেকেই সে অনেকটা দুরন্ত স্বভাবের ছিল। রাত নেই দিন নেই, ইচ্ছা হলে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়তো, বাইরে ঘুরতো, কখনো বা আড্ডায়, কখনো বা গ্রাম কিংবা শহরের মেলায়। ঘটনাটা ঘটে যখন ওর চেহারা এবং শারীরিক গঠন দেখে অনেকটাই অবাক হয়, এবং কেন এরকম স্বাস্থ্যহীনতা আর মন মরা থাকে এটা আগে কখনো ওকে দেখে বোঝা যায়নি। বাইরে বেরোতে চাইতো না এবং সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো। যাই হোক, 2019 সালে ওনাদের এইচএসসি পরীক্ষা শেষ হবার পর ঘটনাটি তিনি জানিয়েছিল। সে জামালপুরেই কোন একটা কলেজে পড়ালেখা করত, নামটা রাজন ভাই উল্লেখ করছেন না। আসলে জামালপুরের সাথে আমি খুবই আমার মন থেকে আমি খুব জড়িত। জামালপুরে অনেক ভালো ভালো সময় আমার কেটেছে। যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনা শুরুর একদিনে ওনাদের দাদির বাড়িতে থাকে। দাদির বাড়ি থেকে দাওয়াত খেয়ে জামালপুরে নিজেদের বাসায় আসার পর থেকে শুরু হয় তাণ্ডব। তার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে গ্রামে যেতে হয়েছিল তাদের। সালটা ছিল ডিসেম্বর 2017। ওর ভাইয়ের বিয়ের পর কোণে উঠে আনার পর দিন পার্সোনাল কিছু কারণবশত নাইম শহরে তাদের বাসায় ব্যাক করে। তাদের বাবা মা ভাই গ্রামেই থেকে যায় কিছুদিনের জন্য। তাদের গ্রাম থেকে শহরে আসতে হলে সিএনজিতে করে আসতে হয়। সেদিন সিএনজি পাওয়ায় দেরি হবার কারণে শহরে পৌঁছাতে তার প্রায় রাত 12:30 মতো বেজে যায়। জামালপুরে রাত 12:30 মানে তখন সবকিছু প্রায় নিস্তব্ধ, এটা সত্য কথা। মাঝে মধ্যে 2-1টা ট্রাক, বাস কিংবা সিএনজি পারাপারের শব্দ পাওয়া যায়। কখনো মধ্যরাতে ভাড়া চালানো রিকশার বেলের টুংটুং শব্দ পাওয়া যায়। এবং আমি যেহেতু জামালপুরে এসেছিলাম, তিনি বলেছেন যে হ্যাঁ, অবশ্যই পরিবেশটা একদম থমথমে থাকে রাত 10টার পরে। এবং আমি খুব ভালো ভালো জায়গায় যেমন ঝিনাই ব্রিজ এবং এসব জায়গায় আমি গিয়েছিলাম। যাই হোক, এটা আমি পরে বলছি। সিএনজি থেকে নেমে এসে বাসার দিকে হাঁটা দেয়। তিনি রিক্সা পায়নি সে এত রাতে, এবং সিএনজিওয়ালা বলেছিল ওইদিকে ভাই পুরো রাস্তা ভাঙা প্রচুর, গেলেও খালি সিএনজি নিয়ে ফিরতে হবে, আপনি এখানেই নেমে পড়েন, লাগলে ভাড়া 30 টাকা কম দেন। উপায়ন্ত না হয়ে সে বোর্ডগড় নামক শহরের ভেতরে একটা এলাকায় নেমে যায়। শীতকাল ছিল এবং ওর গায়ের জ্যাকেট ভেদ করে যেন বাতাস ঢুকছিল শরীর ছুঁয়ে। তার উপর আবার ফাঁকা রাস্তা। যাই হোক, সে খানিকটা ভয় পেতে লাগলো। ভয়টা অশরীরী কিছু টাইপের না, ছোটকাল থেকে সে এসব বিষয়ে খুব কম বিশ্বাসী। সে কুকুর ভয় পেতে লাগলো। এত রাতে কুকুর দেখলেই তাড়া করবে আর কুকুরের সাথে দৌড়ে পারা কোনো মামুলি কথা নাই। ভয় এড়াতে সে কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে আপন মনে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে একটা সময় হুট করে সে তার ঘাড়ে লোমশ কিছু একটা স্পর্শ অনুভব করে।
চমকে উঠে সে পিছনে ফিরে তাকায়, কিন্তু মোবাইলের আলোতে দূর দূর পর্যন্ত যে কুয়াশা ছাড়া কিছুই খুঁজে পাচ্ছিল না। ল্যাম্পপোস্টের আলোতেও সব মানে যে আলো আলো যে খুব অনেক ছিল সেটাও না। আর ওই জায়গাটার জামালপুরে একটা বিশেষ মানে আমি দেখেছি যে এখানে ল্যাম্পপোস্টের মানে শহরটা খুব বেশি উন্নত না, আমি আগে যখন দেখেছি উনিও বলেছেন সেটা, এবং প্রত্যেক সড়কে ল্যাম্পপোস্ট আছে কিন্তু সবসময় সেটা জ্বলে না। তো লিটারেলি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তাকে হাঁটতে হচ্ছিল। তো মনের ভুল ধরে নিয়ে এসে ব্যাপারটার থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এসে হাঁটার গতি বাড়িয়ে দেয়। তো বাসায় আসতে আসতে তার হেঁটে আসতে আসতে অনেকটা 15 মিনিটের সময় মতো লেগে যায়। সে বাড়ির গেটে এসে দারোয়ানকে ডেকে গেট খুলে দিতে বলে। দারোয়ান গেট খুলে দিতেই সে উপরে উঠে 2 তলার তাদের বাসায় চলে আসে। বাড়িটা তাদের নিজেদের 3 তলা বিল্ডিং। ফ্রেশ হয়ে ভাত রান্না ডিম ভাজি করে খেয়ে বিছানায় শুয়ে মোবাইল চালাতে শুরু করে। জার্নির কারণে ক্লান্তির জন্য খুব তাড়াতাড়ি তার তন্দ্রা ভাবটা চলে আসে। এর কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে দরজার ঠকঠকানি শব্দ হয়। শীতের কারণে সে উঠে না গিয়ে রুম থেকেই জিজ্ঞেস করে, কে? রাকিব চাচা নাকি? তা ওদের দারুণের নাম ছিল রাকিব। মনে মনে ভাবছিল এত রাতে কি নাকি কলিং বেল না চেপে আধ্যাত্মিক মানে দরজা টোকা দিচ্ছে, কাহিনী কি? তো মোবাইলের স্ক্রিনে তাকাতে সে দেখে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো হয়েছে তিনি ঘুমিয়েছে, অথচ তার মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। যাই হোক, ক্লান্তিতে থাকলে এরকম হয়তো ভুল হতে পারে বা হরহামেশাই হয়। তাহলে উনি ভিতর থেকে জিজ্ঞেস করেন, চাচা কিছু লাগবে? তো ওই পাশ থেকে কথা আসছে না। তিনি বলেন, কথা বলছেন না কেন? শুধু দরজা ঠকঠক করে যাচ্ছে ওই পাশ থেকে। তো বিরক্ত হয়ে সে উঠে এসে দরজা খুলে দেয়, কিন্তু ওপাশে সে কাউকেই দেখে না। দরজা খুলতে সে খানিকটা গরম বাতাস স্পর্শ অনুভব করে তার শরীর ভেদ করে ঘরের ভিতরে গিয়ে উধাও হয়ে যায়। দরজা লাগিয়ে সে নিচে যায় দারোয়ানের কাছে, গিয়ে বলে, চাচা আপনি আমাকে ডাকলেন না একটু আগে? দারোয়ান বলে, কই বাবা, না তো, আমি তো প্রায় ঘুমিয়েছিলাম, চোখ লাগা লাগা ভাব। তবে আপনার সঙ্গে যে পোলারা আইছিল ওরে দেখলাম গেট দিয়া ভেতরে চলে গেল, আমি গেট খুলে দিলাম। তো নাইম ভেবাচ্ছে খেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে, কি বলেন মি? আমি আসলাম বাড়িতে একা, আমার সঙ্গে কাকে দেখলেন আপনি? ঘুমে ধরলে ঘুমায় পড়েন, এমন আবল তাবল কথা বলেন কেন? আমি বাসায় এমনিতেই আমি বাসায় একা, তার উপর বলতেছেন ভয় দেখাই না কথাবার্তা। তো দারোয়ান জানে, ভাই 5 বছর ধরে তোমাদের বাসায় দারোয়ানের কাজ করতেছি, কোনোদিন আমি মানুষ দেখতে ভুল করছি এমন হয়েছে? রাতের ডিউটি আমি করি প্রত্যেক দিন, আমার ঘুম পাইলেও ঘুমরে কেমনে কাবু করার লাগে সেটা আমি আমার থেকে ভালো তুমি কি পারবা বাবা? আমি স্পষ্ট দেখছি তোমার পিছে পিছে একটা খাটো করে কালো পোলা হাইটাইতেছিল, তোমার থেকে 1-1.5 হাত দূরে হাঁটতেছিল। আমি ভাবছি তুমি গ্রাম থেকে ফিরছো, সঙ্গে মনে হয় এখানে কোনো ভাইটাই আইছে তোমার সাথে থাকতে। তুমি গেট দিয়ে ঢুকে গেলা, কিন্তু সেই পোলা পিছের দিকে হাইটা চলে গেল। তোমার যাওয়ার কিছুক্ষণ পর সেই পোলা ফিরে আইসা আমার এগুলো, চাচা একটু গেটটা খুলেন, আমি নাইমের কাকাতো ভাই, ভুল করে রাস্তায় এক দোকানে ব্যাগ ফেলে আইছিলাম, ওইটা নিতে গেছিলাম তখন। এরপর আমি আর কিছু না ভেবে গেটটা খুলে দেই, কারণ ওর হাতে আসলে একটা ব্যাগ আছিল। মনে হয় আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল তোমার জিজ্ঞাসা করে গেটটা খুলে দেওয়া। নাইম সাথে সাথে বাড়ি তোর বাবার কাছে ফোন দিয়ে বলে, আব্বু রাকিব চাচা মনে হয় নেশা টেশা করছে, শোনো কি আবল তাবল কথা বলতেছে। সে দারোয়ানের কাছে ফোন দেয় এবং দারোয়ান সব বলে যে এই দেখেছে সে। পরে নাইমের বাবা দারোয়ানকে বলে, গেটে তালা লাগাও, তালা মেরে নাইমকে নিয়ে বাড়ির আশেপাশে ছাদে খুঁজে দেখো, ওর সাথে কেউ যায়নি এই বাড়ি থেকে। ফাঁকা বাড়ি শেষে না চুরি ডাকাতি করে বসে কেউ। তারা দুজন খুঁজতে শুরু করে বাড়ির এই পাশ থেকে ও পাশ। অনেকক্ষণ খোঁজার পর কাউকে না পেয়ে নাইম বেশ রেগে গিয়ে চাচাকে ধমক দিয়ে বলে, আরে মিয়া বুঝছি আপনার ঘুম পাইছেন, হয়তো উল্টাপাল্টা খাইছেন, জান গিয়ে ঘুমান, ঘুমের করে কি না কি দেখছেন, আমার পেছন পেছন কে হেঁটে আসলে আমি বুঝবো না, আমি পাগল নাকি, মাথা মোটা। যাই হোক, বেশি কথা না বলে এসে রুমে চলে আসে এবং শুয়ে পড়ে। রাত প্রায় 3টার দিকে আবারও তার ঘুম ভাঙে হঠাৎ করেই। বাথরুমে যায়, ফেরার পথে কিচেন থেকে সে একটা শব্দ শুনতে পায়। ময়লা রাখার বালতির উপর মুরগি উঠে পা দিয়ে খোঁচালে যেমন শব্দ হয় ঠিক তেমন, মানে তার মনে হচ্ছিল ময়লার বালতিতে কিছু একটা হাতাহাতি করছে। সে ধূপ করে এসে কিচেনের লাইটটা জ্বালিয়ে দেয়, দেখে কেউ নাই। ময়লার বালতিটা যেমন ছিল তেমনই আছে। খানিকটা ভয় পায় সে, কারণ তার দরজায় নখ, দারোয়ানের কথা বলাগুলো তিনি ভয় পাচ্ছিল। তারপর আবার কিচেনে সব শব্দ। পরদিন সে তার এক বন্ধুকে বাসায় এনে বলে, কয়টা দিন থাক, আমি পরশু দিনই আবার গ্রামে চলে যাব। এসেছিলাম একটা জরুরি কাজে, একা বাসায় ভাল লাগে না, সময় কাটে না, তাই তোকে আনলাম। রাতে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে পড়ে। ওর বন্ধু সিগারেট ধরাতে চলে, নাইম বলে, ভাই বারান্দায় যা, আমার শ্বাসকষ্ট হয় তামাক পোড়া গন্ধে। ওর বন্ধু বারান্দায় যায় সিগারেট ফুঁকতে। যাওয়ার প্রায় 2-3 মিনিট পর সে চেঁচামেচি করে রুমে চলে আসে। নাইম জিজ্ঞেস করে, কিরে তোর কি হলো, এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন এত রাতে? ঘুমাইতে দে তো ভাই, সকালে সকালে উঠা লাগবে আমার।
ওরে বন্ধু হলে, আরে রাখ তোর ঘুম, আমারে আমার আমারে আমার বাসায় রেখে আয়, এখানে থাকা সম্ভব না ভাই, মাফ কর, তুই আমাকে কেমনে এখানে, তুই থাকিস কেমনে এখানে? নাইম জিজ্ঞেস করে, মানে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে আর তুই বলছিস সেখানে থাকা যাবে না? কি হয়েছে সেটা বলবি তো আগে নাকি? যেটা বলে, আমি সিগারেট ফুঁকতে ফুঁকতে বাইরে এদিকে সেদিক তাকাচ্ছিলাম, এক সময় তোদের বিল্ডিং এর সামনে বিল্ডিং এর ছাদের উপরে একটা কালো বেটে লোককে হাত দেখতে পাই, ছাদের উপর বসে রেলিং এ পা ফাঁকে পা দুলিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চোখ কচলে আবারও তাকাতেই দেখি কিচ্ছু নেই সেখানে। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ভেতরে ঢুকতে যাব, ঠিক করার পরপরই দেখি তোদের বাড়ির সামনে বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছে বেটে লোকটা, এক হাতে একটা থলের মতো ছিল। আবছা আলোয় দেখতে পাই থলে থেকে চুয়ে চুয়ে কি যেন একটা পড়ছে। লোকটা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে এবং হাতে থাকা থলেটা আমাকে ছুঁড়ে মারে। বারান্দার গ্রিলে সেই থলেটা বাড়ি খেতেই আমার গায়ে রক্ত ছিটে আসে, সাথে সাথে আমি চিৎকার করে রুমের ভেতর ঢুকে পড়ি। নাইম এসব শুনে বলে, কই দেখি রক্ত, কই দেখাতো, কই তোর গায়ে রক্ত নেই তো, এক ফোঁটা রক্তের ছিটা ফোটাও নাই। ভাই সিগারেট খাচ্ছিস, খা, উল্টা পাল্টা জিনিস সিগারেটে ভরে ফুকলে তো এসবই দেখবি। ওর বন্ধু এক প্রকার রেগে গিয়ে গালাগাল করতে করতে বলতে থাকে, কথা শোন, তোর সাথে মজা করার মতো বয়স আমাদের কারোরই নাই, যা বলছি আমি মাত্র দেখেছে বলেছি, জানি তুই বিশ্বাস করছিস না, করবিও না, আমি তো তাও রুমে ফিরেছি, তুই হলে এখানে জ্ঞান হারাতে আমি বাজি ধরতে পারি। আসলে ঘটনা কি জানিস, ক্যান্সারের রোগীকে দেখে খুব সহজে ভেবে নেওয়া যায় ক্যান্সারে আবার কেমন মহামারী রোগ। আমি হলে সহজেই কাবু করে নিতাম, কিন্তু রোগটা যার হয়েছে সে জানে যে আল্লাহই জানে যন্ত্রণাটা কিরকম, বাকিরা তা বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা নাই। তেমনি এই বিষয়ে, যাই হোক তুই থাক তোর বাসায়, আমি ফজরের পরেই ভাই টাটা গুড বাই। তো ফজরের পরে সে বাড়ি থেকে চলে যায়। এদিকে নাইম চিন্তায় পড়ে যায়, ভুল ভাল কমন ঘটনা হলেও তো একসাথে এত কিছু হওয়ার কথা না। আর তাছাড়াও এসব অলৌকিক কিংবা ভৌতিক বিষয়ে ওর বিশ্বাস কোনোদিনই খুব একটা ছিল না। সে অনেকটা কৌতূহল হয়েই তার মাকে সব শেয়ার করে। ওর মা শোনা মাত্রই বকাবকি চিল্লাচিল্লি করে ওকে রাজি করে এক্ষুনি গ্রামে চলে আসতে। উপায় না পেয়ে সে গ্রামে ফিরে যায়। বাড়ি ফেরার পর ওর মা ওকে ইচ্ছে মতো বকাবকি করে, সারাদিন বাইরে ঘুরিস, যখন যেমন চাই করিস, আল্লাহ জানে কিসের উপর পাড়া দিয়েছিস, আল্লাহ জানে কি লেগে গেল আমার ছেলেটার পেছনে। তো নাইম কথাগুলো হালকার উপর নিয়ে ওর আম্মুকে বুঝিয়ে বলে যে আর এসব কিছু না, হিউম্যান ব্রেন ইলিউশন। কিন্তু ওর মা কোনো কথা না শুনে পরের দিন গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের পানি পড়ার একটা তাবিজ দিয়ে বলে, এটা 21 দিন পরে রেখো এবং এই পানিটা খেও। বাড়ি ফিরে নাইম মনে মনে নিজের কাছেই নিজে বলতে থাকে, কি এক জ্বালা রে ভাই, তাবিজ কবজ কেন, নামাজ পড়বো আল্লাহর কাছে সাহায্য চাইবো, তাবিজ কি রে ভাই। যাই হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায়। সকালে ওর ফোন একটা কল আসে রবিউল হসপিটালে। রবিউল ছিল সেই ছেলেটা যাকে সে বাসায় এনেছিল সেদিন ওর সাথে থাকার জন্য। খবরটা ওকে আরেকটা বন্ধু জানায়, অবস্থা খুব খারাপ, 2 হাতের রক কাটা ছিল, আরো অনেক কাহিনী, তুই পারলে আয়। নাইম বাসায় সবাইকে ম্যানেজ করে পরদিন শহরে যায়। রবিউলের জ্ঞান ফিরেছিল তখন। নাইম হসপিটাল রুমে ঢুকিয়ে ওকে জিজ্ঞেস করে, কিরে দেখে গেলাম তুই সুস্থ, তুই এখন এই অবস্থা কেন? রবিউল রেগে গিয়ে বলতে শুরু করে, যা হচ্ছে সব তোর কারণে। আমি তোকে বলেছিলাম তোদের বাসায় আমি কিছু দেখেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করিস নাই। আমি বাসায় আসার পর থেকে স্বপ্নে ওই বেটে লোকটাকে দেখা শুরু করি। হসপিটালে আসার আগের রাতে আমার ঘুম ভাঙে, স্বপ্নে তোকে আর ওই বেটে লোকটাকে দেখি। তুই আর আমি রুমে বসে ক্যারাম খেলছিলাম, হঠাৎ তোদের বাথরুম থেকে সেই বেটে লোকটা তোর রুমে এসে আমার দিকে মুখ করে তোর পেছনে দাঁড়িয়ে যায়। আমি হা করে তাকিয়ে আছি, কথা বলতে পারছি না। তুই এদিকে ক্যারামের গুটি নিয়ে ব্যস্ত। আমি তোকে হাতের ইশারা দিয়ে দেখাতে যাব যে নাইম ওখান থেকে সরে যা, তোর পেছনে অদ্ভুত একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বেটে লোকটা খিলখিল করে হাসতে শুরু করে। হাসতে হাসতে ওর বা হাত তুলে আঙ্গুল ছোটের কাছে চেপে ধরে ইশারায় আমাকে চুপ করে যেতে বলে। ওর ডান হাত ছিল দা টাইপের কিছু একটা। বেটে লোকটা তার হাতে রাখা দা দিয়ে তোর মাথায় কোপ দিয়ে মাথা আলাদা করে ফেলে। তুই মেঝেতে ছটপট করতে করতে একসময় নিথর হয়ে যাস। আমি চিৎকার দিয়ে দরজার সামনে চলে আসি বাইরে বেরিয়ে যাবার জন্য, কিন্তু দরজা খুলতে পারছিলাম না। আমি দরজার সামনে অসহায় শিকারের মতো বসে কাঁপা শুরু করে দিয়েছি। আর তখনই বেটে লোকটা তোর নিথর শরীরটা নিয়ে বুকটা চিরে ফেললো এবং আমি কাঁপতে কাঁপতে দেখছি আমার হাত পা কাজ করছে না। খেতে খেতে খানিকটা বেটে লোকটা রক্ত মাখা মুখে আমার দিকে তাকিয়ে বলে, কিরে আমার দিকে নজর দিচ্ছিস কেন? তোর কি খাইতে মন চাচ্ছে নাকি? খাবি নাকি? নে আয় একসাথে খাই। এটা বলে সে তার দিকে আগাতে শুরু করে, মুখের সামনে জোর জবরদস্তি করে কিছু একটা খাওয়ানোর, কিন্তু কোনো মতেই তিনি মুখ খুলছিল না দেখে সে দা দিয়ে তার দিকে কোপ বসিয়ে দিতেই তিনি লাফ দিয়ে ওঠে বিছানার উপর। তার ঘুম ভেঙে যায়।
তিনি উঠে রুম ছেড়ে বেরিয়ে যাবার জন্য দৌড় দিতেই অন্ধকারের মধ্যে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু বানিয়ে বলছি না, আমি স্পষ্ট শুনতে পাই আমার কানে কেউ একজন ফিস ফিস করে বলছিল, কিরে তুই তো খেলি না, আমি তো একাই খাইলাম পুরাটা, তোরটাও খাবো, ওই পরিবারের সবারটা খাবো। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। সকালে আমি নিজেকে দেখি আমি বিছানায় বসে আছি, পাশে মা আপু বসে আছে, টাওয়াল ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। অনুভব করি আমার গা ভীষণ গরম এবং প্রচন্ড রকমের ব্যথা, গায়ে নখের আঁচড়, গলায় 3টা আঙ্গুলের ছাপ। আমি সবাইকে ঘটনা বলি। তারপর জানিস কি হয়েছিল? কেউ কিছু বিশ্বাস করেনি, উল্টো আমাকে দোষারোপ করছিল যে আমি নাকি বাইরে থেকে নেশা করে এসেছি, মারামারি করে বাসায় ফিরেছি, আমার শরীরে জ্বর আর ক্ষতের দাগ। ফ্রাস্ট্রেটেড হয়ে আর তাদের কথা মানতে না পেরে রুম থেকে উঠে ডাইনিংয়ে চলে আসি। টেবিল থেকে চাকু নিয়ে নিজেই নিজের 2 হাতে রক কেটে ফেলি। আসলে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাও তো পেলাম না, উল্টা আমাকেই দোষারোপ যে আমি নিজেই এত খারাপ ঘটনার ভিকটিম। জানি তোর বিশ্বাস হবে না, তোর সাথে যেদিন হবে সেদিন বুঝবি। এগুলো শুনে নাইমের হালকা হালকা বিশ্বাস জন্মাতে থাকে এবং এই বিষয়ে যে একসময় সে ভয় পেতে শুরু করে, কারণ শহর থেকে ফেরার পর ওর সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। ওর ভাষ্যমতে তাবিজটা ছুটে গেছিল বাড়িতে ফেরার পথে, কিন্তু সেটা সে টের পায়নি। দিনকে দিন অবস্থা খারাপের চেয়ে খারাপ হতে শুরু করে। রাতের বেলা হুটহাট ঘুম থেকে উঠে বাইরে চলে যেতে চাইতো তিনি। সবাই মিলে ধরে বেঁধেও যেন তাকে রাখতে পারতো না। তারপর ওকে আবারও সেই গ্রামের হুজুরের কাছে নেওয়া হলে সে আবারও পানি পড়া ও তাবিজ দিয়ে বলেন, দেখেন অবস্থা তো খুব একটা ভালো ঠেকছে না, আপনি কোনো বড় আলেমের কাছে যান, তাবিজ যে কখন ছুটে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এরপর যা হচ্ছিল সব এইভাবে ভাঙা করতে থাকে। 2019-এর রমজানের ঈদের পরের ঘটনা। তারা ঈদের জন্য গ্রামে গেছিল। ঈদের দিন রাতে নাইমের চিৎকার ওর বাবার ঘুম ভেঙে যায়। ঘটনাগুলো শুরু হওয়ার পর থেকে ওর সাথে কেউ না কেউ রাতে থাকতো, মানে ওকে একা কোথাও যেতে দিত না বাসার কেউই। ঘুম ভাঙতে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। আগে আমাকে প্রতিদিন যাবাকে যেভাবে হুমকি দিত, আজও আমাকে হুমকি দিচ্ছে। ওর বাবাকে শান্ত করে বলে, কি হয়েছে বাবা বল। নাইম বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখলাম কোরবানির গরুর উচ্ছিষ্ট অংশ ডাস্টবিনে ফেলা হচ্ছিল। আমি টয়লেট করতে রাতে বাইরে গেছি, টয়লেট থেকে বের হওয়ার পর আমি শুনতে পাই ডাস্টবিনের ওখান থেকে কিছু একটা চাবাচ্ছে এরকম আওয়াজ। আমি গিয়ে দেখি বেটে একটা লোক ডাস্টবিনে 2 হাত দিয়ে খুঁটিয়ে কিছু খুঁজছে। খানিক বাজে লোকটা ডাস্টবিন থেকে গরুর নাড়ি ভুড়ি বের করে আবার চাবাতে শুরু করে। আমি ডাক দিতেই সে পেছনে ফিরে আমার দিকে তাকায়। ওর দাঁতগুলো ছিল সূচের মতো ধারালো, দাঁতের ফাঁকে গরুর ভুড়ি ঝুলছিল। 2 হাত আর দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। একসময় কি যেন হলো, বিরক্তি বোধ করে হাত থেকে সেগুলো ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বলে, না রে, তুই চিন্তা করিস না, তোর মরা দাদার কবরে ঢুকে ওরেকে খেয়ে ফেলবো। তোর বন্ধুরে কেমনে খাবো জানিস? বেটা ইঁদুরের বাচ্চা ভয়ে বাড়ি ছাড়ে না, আবার হুজুর দেখায় তাবিজ নেয়। বের হোক খালি একদিন, রাস্তায় একলা দেখলেই ওর দেহ আলাদা করে ফেলবো। তো ওই দিন উনি বলছি, মানে বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে, তিনি অমনি দৌড় দেয়। তো ওই দিন তার খুব, এটা একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, যে ওই দিন ওখানে খুব ক্ষুধায় পাচ্ছিল এবং তাদের জন্য উনি বলছিলেন যে তোদের জন্য আমার খাবার হারাইছিলাম আমি। এটা বলে বেটে লোকটা এক হাতে গরুর নাড়ি ভুড়ি উঠে আবার তার দিকে এগোতে শুরু করে। বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে অমনি সে দৌড় দেয়। দৌড়াতে সে বলছিল, কিরে খেয়ে দেখ, বিশ্রী একটা স্বাদ এটার, খেয়ে যা। দৌড়াতে তিনি একটা কবরস্থানের কাছে এসে পৌঁছায়। কিছু না ভেবেই সেখানে ঢুকে যায়। বেটে লোকটা কবরস্থানের বাইরে থেকে ইট পাথর ছোড়া শুরু করে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তার ঘুম ভেঙে যায়। ওর বাবা পরদিন ওকে টাঙ্গাইল শহরে একজন পীরের কাছে নিয়ে যায় এবং সব বর্ণনা করে। সব শুনে পীর কোনো সলিউশন দিতে পারে না। বলেছিল, আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে যান, আমি কিছুদিন পর আপনাদের সাথে যোগাযোগ করব। ওরা এরপর গ্রাম থেকে চলে আসে। এর কিছুদিন পর পীর সাহেব ওদের বাসায় আসেন এবং একটা তাবিজ দিয়ে বলেন, যত যাই হোক এটা হারাতে পারবে না, যেহেতু তোমার বোর্ড পরীক্ষা সামনে, তাই এখন কিছু করতে চাচ্ছি না, শারীরিক ক্ষতি হতে পারে, তোমার আল্লাহ করে আগে বোর্ড পরীক্ষাটা শেষ হোক, তারপর ইনশাআল্লাহ এটা নিয়ে বসবো। কলেজের টেস্ট পরীক্ষার সময় ওর অবস্থা বেশ খারাপ ছিল এবং 2 সাবজেক্ট ফেল আসে, কারণ সে সব দিকে মন মরা হয়েছিল, কারণ ঠিক মতো খেত না, গোসল করতো না, বুকের দিকে তাকালে পাঁজরের হাড় দেখা যেত এমন অবস্থা। এইচএসসি পরীক্ষার 1 মাস আগে ওর তাবিজ আবার ছুটে যায়। একদিন রাতে সে পড়ছিল, রাত তখন প্রায় 2টো, গলা শুকিয়ে আসার কারণে সে পানি আনতে ডাইনিংয়ে যায়। মেঝেতে কেউ ছ্যাঁচড়ালে, মানে গা ঘষলে যেমন শব্দ হবে, বোতলে পানি ভরে ফিরে আসার সময় সেই রকম একটা শব্দ সে শুনতে পায়। সে বোতলের ঢাকনা লাগাতে হেঁটে যাচ্ছিল, রুম লাইট জ্বালানো, কিন্তু সে কোথাও কিছু খুঁজে না পাওয়ার কারণে জায়গা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। হুট করে তার হাত ফুরকে
ফসকে বোতলের মুখটা মেঝেতে পড়ে যায় এবং গড়িয়ে গড়িয়ে ডাইনিং টেবিলের সামনে এসে থেমে যায়। সে নিচু হয়ে বোতলের মুখটা তুলতে যাওয়ার সময় দেখতে পায় টেবিলের নিচে তার ছোট ভাই বেড়ালের মতো করে বসে আছে আর একটা ছেলা মুরগি কামড়া ছিঁড়া একটা মুরগি কামড়া খাচ্ছে। সে ভয় পেয়ে ওর বাবা মা রুমে চলে যায়, গিয়ে বলে আমি এটা দেখেছি। তখন ওর বাবা মা ওর ছোট ভাই রুমে গিয়ে দেখে সে তো ঘুমাচ্ছে। যাই হোক, সে আর পাত্তা না দিয়ে রুমে গিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর ছুতে চলে আসে। তন্দ্রা লেগে আসার পর সে অনুভব করে তার বুকের উপর কিছু একটা বসে আছে এবং তাকে তার গলা চেপে ধরেছে। সে দোয়া পড়তে পারছে না, শক্তি পাচ্ছে না। এক পর্যায়ে মনে মনে আল্লাহু আকবার বলতেই তার মুখ খুলে যায় এবং চিৎকার দিয়ে ওঠে। ওর বাবা মা রুমে চলে আসে। সব শুনে ওর বাবা সেই পীর সাহেবকে ফোন দেয় এবং বলে, ভাই আপনি এর কিছু একটা সমাধান করুন। তাবিজ আবারও ছুটে গেছে। পীর সাহেব বলেন, শুনুন, আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম এতদিন। কালকে আসছি আমি আপনার বাসায়, সব জানাচ্ছি। ফোন রেখে ওর সাথে রাতে শোয় এবং পরদিন সেই পীর সাহেব সন্ধ্যায় তাদের বাসায় আসে। বলে যে আপনার ছেলের উপর গ্রামের কেউ কুফরি করেছে। আসলে ছেলে বললে ভুল হবে, সে যে করেছে সে ছিল আপনার ছেলের এমন অবস্থা দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ভেতরে ভেতরে মারা যান। মনে আছে আপনাদের গ্রামে একটা মেয়ে আত্মহত্যা করেছিল কয়েক বছর আগে? আত্মহত্যা করেছিল বলে গ্রামের লোকজন মেয়েটির জানাজা হতে দেয়নি। মেয়েটিকে বিনা জানাজায় দাফন করা হয়েছিল। এলাকায় বিভিন্ন লোক ভিন্ন কথা বলেছে। মেয়েটি আত্মহত্যা করেছে, নিশ্চয়ই চরিত্র খারাপ ছিল, ধরা পড়বার ভয়ে নিজের প্রাণ নিজে নিয়েছে। এসব শুনতে শুনতে মেয়েটির মাও মারা যায়। ওর মা হার্টের রোগী ছিল। এসব সহ্য করতে না পারে পরে তিনিও মারা যান। মেয়েটির ছিল ওর বাবা মায়ের একমাত্র সন্তান। মেয়ে আর তার স্ত্রীর শোকে সেই অসহায় বাবা পাগল হয়ে রাস্তায় ঘোরা শুরু করে। এরপর একদিন আপনি গ্রামে যান জমির কাজে। গ্রামে কানাকানির মাধ্যমে ঘটনাটা আপনি শোনার পর সবার সাথে তর্ক বিতর্ক করে মেয়েটির গায়বানা জানাজা আদায় করেন এবং ওর বাবাকে হসপিটালে ভর্তি করেন। আসলে মেয়েটি আত্মহত্যা করেনি। মেয়েটির বাবার সম্পত্তির উপর এক প্রকার লোভ ছিল মেয়েটির বড় ফুপার। সে চেয়েছিল তার ছেলের সাথে মেয়েটির বিয়ে দিয়ে সম্পত্তি হাতে নিবে, কিন্তু ওর বাবা দিতে রাজি হয়নি। একমাত্র মেয়ে ছিল, তাই আরো ভালো ঘরে পাঠানোর স্বপ্ন ছিল। রিজেকশনের অপমান সহ্য করতে না পারে মেয়েটির ফুপা এক কবিরাজকে দিয়ে বাড়ির সবার উপর কুফরি করে। মেয়েটি সেদিন নিজের গলায় ইচ্ছায় দড়ি দেয় নেই, ওকে জোর করে কাফের জিন সিলিং এর সাথে ঝুলিয়ে দম বন্ধ করে মেরে ফেলে। এরপর মেয়েটি জানাজা এরপর মেয়েটি জানাজা পায়নি। ফলে পিশাচটা মেয়েটির মৃত শরীরের উপর কবজা করে বসে, এমনকি খেয়ে ফেলার ইচ্ছা সাধে। মেয়েটি মারা যাওয়ার পর ওর বাবা মাকে পিশাচটা প্রতিদিন নানাভাবে দেখে ভয় দেখে বিরক্ত করেছে, কিন্তু আপনি মেয়েটির জানাজা পড়িয়ে দেওয়ার পর পিশাচটা ওই শরীরের ধারের কাছেও যেতে পারেনি এবং আপনার উপর চটে যায় মেয়েটির ফুপা। তার ফুপা থাকতো মেয়েটির বাবার করে দেওয়াতে এই বাড়িতে, ওই গ্রামেই। তবুও তার ভেতরে এত লোভ লালসা সে কুফরি পর্যন্ত করে ফেলে। মেয়েটির ফুপা আপনার ছেলের কিছু জিনিস সংগ্রহ করেছিল, যেহেতু সে এদিক সেদিক ঘুরে বেড়াতো সবসময়, তাই লোকটার কাছে সহজ হয়েছিল সব জিনিস সংগ্রহ করা। কারণ সে ভয় পাচ্ছিল যদি মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে তাহলে তার আর কিছুই পাওয়া যাবে না। সেই কবিরাজকে দিয়ে আপনার ছেলের উপর সেই জিনকে পাঠায় যাতে করে দিয়ে মেয়েটিকে হত্যা করা যায়, কারণ আপনি উঠে পড়ে লেগেছিলেন মেয়েটির বাবাটাকে সুস্থ করার জন্য। এখন এগুলো ছাড়ানোর পথ একটাই, আপনাদের গ্রামে গিয়ে তাবিজগুলো বের করতে হবে। তারা গ্রামে যায় এবং মেয়েটির কবরের পাশ থেকে 6টা তাবিজ এবং মেয়েটির বাড়ির ভেতরে ভিন্ন জায়গা হতে আরো 20টি তাবিজ বের করে আনে এবং এলাকার মুরব্বীদের মাধ্যমে সভা বসিয়ে সবার সামনে মেয়েটির ফুপাকে নাইমের বাবা বাধ্য করায় সবকিছু ভালোই ভালো স্বীকার করতে। চাপের মুখে পড়ে সে সবকিছু স্বীকার করে নেয় এবং এলাকার সবাই মিলে তাকে জুতা পেটা করে গ্রাম থেকে বের করে দেয়। এরপর মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে। মেয়ে ও স্ত্রী হারানোর কষ্টে সে বেঁচে থেকেও যে মরে যাবার মতো নেই তা তো কেবল আল্লাহই জানেন। নাইমের সুস্থ হতে সময় লেগে যায়, অনেকদিন সময় লেগেছিল। খারাপ শরীর নিয়ে তাকে এইচএসসি পরীক্ষা দিতে হয়েছিল। তো এইটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ রাজন ভাই আপনার ঘটনার জন্য। অনেকে যা দেখে তা বিলিভ করবে না এবং এটাই স্বাভাবিক, এবং বিলিভ করাটা কিন্তু অস্বাভাবিক। বিলিভ করাটা কিন্তু এখনকার যুগে আমরা যে ঘটনাগুলো শেয়ার করছি বিলিভ করাটা অস্বাভাবিক, কিন্তু যারা করছে তাদের হয়তো আমাদের ঘটনাগুলো ভালো লাগবে, এবং আজকের ঘটনাগুলো এরই প্রমাণ। জামালপুরে আমি যখন গিয়েছিলাম তখন জামালপুরের ফৈতি গোরস্থান, জামালপুরের গজনিতেও আমি কয়েকবার গেছি। গজনি খুবই হন্ডেড জায়গা এবং গজনি রিলেটেড আমি কিছু লোকের সাথে কথা বলেছি এবং সেখান থেকে হয়তো কিছু ঘটনা আসবে। ঝিনাই ব্রিজ, যারা জামালপুর থাকেন, ঝিনাই ব্রিজের সামনে একটা ছোট্ট মসজিদ আছে, সেটা নিয়ে একটা ঘটনা আছে। এটা নিয়ে আমি একবার শেয়ার করেছিলাম, আমি চেষ্টা করব এটা সামনে আবার শেয়ার করতে। এবং ওইখানে একটা জায়গা আছে, ওটা হচ্ছে এগ্রিকালচার, এবং ওইখানে প্রায় সময় আমি যখন যেতাম তখন শিয়াল দেখতাম। এখনো শিয়াল আছে কিনা আমি জানি না, রাজন ভাই ভালো বলতে পারবেন। রাজন ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমি চাইবো আপনি আরো ঘটনা কালেক্ট করেন এবং আমাদেরকে শেয়ার করেন। আশা করছি আপনি এখন শুনছেন আমাদের ঘটনাগুলো এবং আপনি এই মুহূর্তে লাইভ চ্যাটে আছেন। যদি থাকেন তাহলে আপনি একবার হলেও শাউট করবেন।
তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আমি আজকে যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করতেছি, এই ঘটনাটি রাসেল ভাই মানে আমার সঙ্গেই ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি মনে হলে আমার এখনও অনেক বেশি ভয় লাগে। তো আমি বিস্তারিত না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি রাসেল ভাই আসলে ঢাকায় থাকি। ঢাকায় থেকে যখন আসলে আমি বাড়ি যাই, তো বাড়ি যাওয়ার পথে আমি আমার গ্রামের একটু কথা বলি যে আমার যে গ্রাম আছে সেই গ্রামের শেষ যে মানে একটা গ্রাম শেষ হওয়ার পর অন্য একটা গ্রাম শুরু হয়, তো এই গ্রামের শেষ মাথায় একটা কবরস্থান আছে। তো সেই কবরস্থানের পাশ দিয়ে আবার ছোট একটা শর্টকাট রাস্তা আছে এবং অন্য পাশ দিয়ে একটা মানে ধরেন যে সচরাচর চলাচল করার রাস্তা আছে। তো রাসেল ভাই, এখানে যে শর্টকাট রাস্তাটা ছিল, এই রাস্তাটা মানে আমরা অনেকেই ব্যবহার করি না, কারণ সেই যে কবরস্থান আছে এই কবরস্থানে অনেকেই অনেক রকমের ভয়াবহ জিনিস দেখে। প্রতিনিয়ত এটা হয়। অনেকেই মানে সেই যে শর্টকাট রাস্তাটা আছে সেই রাস্তাটা এড়িয়ে চলে। তো আমি সেদিন যখন বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যেতে যেতে আমার অনেক বেশি লেট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এখন তো দেশ অনেক উন্নত হয়েছে, সময় অনেক উন্নত হয়েছে, তো ওই রাস্তাটা দিয়েই আমি আজকে বাড়ি যাই। তো যাই হোক, যেই কথা সেই কাজ। আমি সেই যে শর্টকাট রাস্তাটা আছে সেই শর্টকাট রাস্তা ধরে যাচ্ছি মোবাইলের টর্চ জ্বালিয়ে আর কি। তো রাসেল ভাই, কবরস্থানে কাছে আসতেই হঠাৎ ঠান্ডা বাতাস শুরু হলো। এমন রকমের বাতাস আমি আসলে আপনাকে বোঝাতে পারতেছি না। আমার মনে হচ্ছে যে আমি উড়ে যাব এই বাতাসের মধ্যে। তো আশ্চর্যজনক বিষয় হলো যে আশেপাশে কোনো গাছ কিন্তু আসলে লড়ছে না, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে মানে শুধুমাত্র আমাকেই বাতাসটা লাগতেছে। তো আমি আসলে জানি যে এখানে অনেক কাহিনী হয়, অনেক রকমের ভয়ানক জিনিস হয় এখানে থাকেই। তো আমি এগুলো আর কি মন থেকে দূর করে দিয়ে মনে মনে আর কি আল্লাহ আল্লাহ বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, আমি যখন সামনের দিকে যাচ্ছি, আমি মানে কোনো কিছুকে পাত্তা দিচ্ছি না, তখন হঠাৎ আমার মনে হচ্ছিল যে আমার পিছন থেকে কেউ আমার সাথে হাঁটছে। এইটা আসলে যখন আমার অনুভব হলো, তখন আমি বেশ খানিকটা মানে অবাক হয়ে গেলাম যে আসলে এত রাত্রে গ্রামের এই রাস্তা দিয়ে তো কেউ যায় না, তাহলে হঠাৎ করে কে আবার আমার পিছনে। তো আমি ধুম করে থামলাম, থেমেই একদম পুরো শরীরটা পেছনের দিকে টসটা ঘোরালাম, দেখলাম যে আসলে কেউ নাই। তো কেউ নাই বিষয়টা আমার কাছে অনেক বেশি অবাক লাগে যে আসলে কারো পায়ের শব্দ শুনলাম, আবার এখন কেউ নাই। আমার কাছে বিষয়টা অনেক বেশি মানে আশ্চর্যজনক লাগতেছে আর কি। তারপর আমি আমার যে ফোনটা ছিল সেই ফোনটা দিয়ে আমার বাড়িতে ফোন দেওয়ার ট্রাই করলাম, কিন্তু ততক্ষণে সবাই ঘুমিয়ে গেছে, কেউ আর কি ফোন রিসিভ করতেছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি কোনো চিন্তা ভাবনা না করে আবার হাঁটা শুরু করলাম। তো আমরা এই যখন হাঁটতেছি আর কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হচ্ছে যে কবরস্থানের ভিতর থেকে মাটি খোঁড়ার শব্দ আসতেছে। কেউ একজন হয়তো মানে কোদাল দিয়ে মাটি খুঁড়তেছে এমন মনে হতেছে। তো রাসেল ভাই, আমি আপনাকে একটি কথা বলে রাখি যে গ্রামের মধ্যে এখনও কিন্তু এই প্রচলনটা আছে যে নতুন কবরের মানে কবরের যে কাপড়টা আছে সেই কাপড়টা কিন্তু চুরি হয়। তো আমার আসলে সেই রকমটা মনে হচ্ছিল। তো আমি কি করলাম, লাইট দিয়ে মানে শব্দ করলাম যে কেউ এখানে আছে কিনা। কিন্তু আমি দেখলাম যে আসলে কোনো শব্দই আমি পাচ্ছি না। যাই হোক, এবার কিন্তু আমার মানে অনেক বেশি ভয় লাগা শুরু করলো, কারণ প্রথমে কেউ একজন শুনলাম, তারপর কবর, এই সব কিছু মানে আমার কাছে অনেক বেশি আসলে ভয় লাগা শুরু করলো। যাই হোক, আমি পাত্তা না দিয়ে আরও সামনে যাইতে থাকি। তো সামনে যখন আমি যাব তখনই আমি দেখি যে একটা সাদা কাপড়ে ঢাকা অবয়ব একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে আমি ঠিক নেই, মানে ওটা কেমন লাগতেছে, মানুষের মতো, কিন্তু কোনোভাবেই তার মুখটা দেখা যাচ্ছে না। মুখটা যখন দেখা যাচ্ছে না, আমি
এবার কি করব কি না করব কোনো কিছুই মানে ভাবতে পারতেছি না যে আসলে কি করব। তারপর ধীরে ধীরে সেই সামনে যে সাদা অবয়বটা ছিল সেটা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। মানে যখনই আমি মানে তার মুখটা দেখব বা মুখটা দেখার জন্য চেষ্টা করব, ঠিক তখনই আমার যে আলোটা ছিল সেই আলোটা ঝাপসা হয়ে গেল, কোনো কিছু আমি দেখতে পারতেছি না। মনে হচ্ছে যে পুরো জায়গাটায় ধোঁয়া তৈরি হয়েছে। তারপর মানে আমি শুনতে পারলাম যে কেউ একজন আমাকে বলতেছে যে কি তুমি এই দিকে কোথায় যাও। এরকম একটা কথা শুনে আমি একদম পুরা লাফ দিয়ে উঠছি, আর আমার হাতে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা আর কি হাত থেকে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর মোবাইলের যেই পাশে ক্যামেরা ছিল মানে লাইটটা ছিল সেই পাশে পড়ে এই জায়গাটা একদম পুরো অন্ধকার হয়ে যায়। মানে আমি ঠিক মতো দেখতে পারলাম না যে আমার সামনে কি ছিল। তো এরকম একটা অবস্থা দেখে আমি আর কোনো কিছু চিন্তা না করে একদম পিছন দিকে খুব জোরে একটা দৌড় দিই। দৌড় দেওয়ার পর মানে ওই গ্রামের যে শেষ মাথায় যে বাড়িটা ছিল সেই বাড়িতে গিয়ে আমি আসলে সব ঘটনাটা সব কিছু খুলে বলি। তো ওই মুরব্বি আসলে আমাকে বলে যে বাবা তুমি হয়তো অনেক দিন মানে বাইরে থাকো, গ্রামে তো আবার এইখানে অনেক কাহিনী শুরু হয়েছে। তো এইরকম যখন বলা শুরু করলো তখন আর কি আমার যে উনি যে ছিল উনি আমাকে বললো যে চলো দেখি তোমার মানে এখন তো কোনো সমস্যা নাই, আমরা চলো দেখি মোবাইলটা পাওয়া যায় কিনা। তো তারপর ওই আঙ্কেল সহ আমরা আবার সেই কবরস্থানে যাই। পরে আমি দেখি যে আমার মোবাইলটা ঠিক ওইভাবেই আছে, মানে যেভাবে উবুর মানে টর্চটার নিচে আর ডিসপ্লেটা উপরে। তারপর আমরা ফোন দেওয়ার পর আমরা সেই মোবাইলটাকে পাই। তো রাসেল ভাই আসলে আমি সেই দিন কী দেখেছিলাম আমি ঠিক জানি না, বাট মানে সেই দিন যেটা দেখেছিলাম সেটা হয়তো জিন ছিল বা ভূত ছিল। আপনার কাছে কি মনে হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এবং যারা আমাদের আজকের এই ঘটনাটা যদি প্রকাশিত হয়, যারা শুনছেন প্রিয় লিসনার্সদের কাছেও আমার প্রশ্ন থাকবে যে আসলে সেদিন ওটা কী ছিল। আর এই ঘটনাটা আমার মনে হলে এখনও আমার অনেক বেশি ভয় লাগে। যাই হোক, ঘটনাটা ছিল এতটুকুই। মানে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। তো আজ থেকে প্রায় 100 বছর আগে মানে 100 বছর আগে ঘটে যাওয়া একটি কাহিনী পশ্চিমবঙ্গের কোনো এক গ্রামে, এবং পল্লবদের পূর্বপুরুষের কাহিনী। তো তাদের যে পূর্বপুরুষ ছিলেন তারা অনেক ধনী একটি পরিবার ছিলেন সেখানে, এবং জমিদার গোত্রীয়, এবং তাদের বেশ প্রভাব প্রতিপত্তি ছিল সেই এলাকায়, এবং মানুষজন তাদেরকে খুব মান্য করত। তো সেই পল্লবের সেই পূর্বপুরুষ, যার নাম ছিল, যদিও ছদ্মনাম তিনি লিখেছেন, আচ্ছা, তার নাম ছিল মানস মজুমদার। আর তিনি বয়সে তখন যুবক, এবং তার পরিবারে তার বড় আরো 2 ভাই ছিলেন, এবং মানস ছিলেন তৃতীয় ভাইদের মধ্যে, এবং তার ছোট একটি বোন ছিল। এবং তাদের সেই বোন ছিলেন খুবই সুন্দরী, খুবই রূপবতী, এবং তাদের 3 ভাইয়েরই খুব আদরের এক বোন। আর মানস যেহেতু বেশ ডানপিটে টাইপের ছিল, ডানপিটে বলতে মানে যুবক বয়সী ডানপিটে ছিল, এবং তাদের যেহেতু প্রভাব প্রতিপত্তি ছিল, গ্রামের সবাই তাদেরকে বেশ মান্য করত, ভয় পেত, মানুষকেও ভয় পেত। তো যাই হোক, এরকম একজন মানুষ ছিলেন সেই মানস মজুমদার, একজন যুবক, এবং তিনি গ্রামে বিভিন্নভাবে পরিচিত ছিলেন তার শৌখিন স্বভাবের জন্য। তিনি বিভিন্ন সেই সময় গ্রামে নাট্যকলা বা এই ধরনের বিভিন্ন জিনিসে তিনি ইনভলভ ছিলেন। গ্রামের যেই ধরনের চর্চা হতো, সাংস্কৃতিক চর্চা যা হতো, তাতে তিনি ইনভলভ ছিলেন। এবং এছাড়াও গ্রামে যখন কোনো পালা হতো বা কোনো কিছু হতো তখন সেগুলোতে তিনি পৃষ্ঠপোষকতা করতেন। তো তার বড় 2 ভাই তাকেও, বড় 2 ভাইও তাকে বেশ সমীহ করে চলত। তো এরকম ভাবে চলতো হচ্ছে মানস মজুমদারের জীবন, এবং তাদের পরিবারের অবস্থা ছিল এরকম। তো মানুষের যে ছোট বোন, তিনি আসলে পড়াশোনা করেছেন সেখানকার অন্দরমহলে, তাকে শিক্ষা দেওয়া হয়েছিল, সেখানকার শিক্ষক এসে পড়িয়ে যেত তাকে বাসায়। এবং তার কথা ছিল যে সে যখন নাকি পড়াশোনা করে মোটামুটি হাই স্কুলে যাওয়ার অবস্থা হবে, মানে যখন তখনকার সময় সেই হাই স্কুল ব্যবস্থাটা, মানে কেউ যদি সেই মানে এই এসএসসি বা মাধ্যমিক পরীক্ষা বা এই ধরনের এই লেভেল যখন রিচ করতো তাহলে সেটা অনেক মানে বড় রকমের একটা এডুকেশন ধরা হতো। তো যাই হোক, সে যখন নাকি সেরকম একটা লেভেলে যাবে পড়াশোনায়, তখন তাকে কলকাতা শহরে পাঠিয়ে দেওয়া হবে, এরকম রকম তাদের পরিবারের পরিকল্পনা ছিল। এবং বাসায়
ছোটকাল থেকে মানুষের ছোট বোন, যথেষ্ট রকমের মানে সে মানে আদর এবং পড়াশোনা এবং যত্ন সবই পেয়েছে। তো তার নাম ছিল চিত্রা, এবং সে এভাবেই মানুষ হচ্ছিল আর কি। তো বেশ সুন্দরই কাটছিল মানুষ মজুমদারদের জীবন, এবং তারা খুব ভালোই সময় কাটাচ্ছিল তাদের সেই সময়টা। এবং তাদের বাসায় এসে তাদের সেই শিক্ষক পড়াশোনা করিয়ে যেত, এবং চিত্রার জীবনও কাটতো সেরকম। তার বাসা ছিল আসলে তার সবকিছু, কারণ বাইরে খুব একটা জগৎ তার আসলে তেমন ছিল না, কারণ তাদের গ্রামে তারাই মোটামুটি প্রতিপত্তিওয়ালা পরিবার, এবং এছাড়া যারা ছিল তারা আসলে এতটা অবস্থা সম্পন্ন না, এবং বেশিরভাগই তাদের জমি জমাতে কাজকর্ম করেই চলতো। তো যাই হোক, সেই গ্রামেরই সেই যে মাস্টার সাহেব তাকে যে পড়াতেন, তার এক ছেলে ছিল, সেই ছেলের নাম ছিল কল্লোল। এবং সেই কল্লোল বেশ ডানপিটে স্বভাবের ছিল, এবং কল্লোলের চেহারা সুরত খুব সুন্দর ছিল, সবাই তাকে দেখেই ইমপ্রেসড হয়ে যেত। বেশ শ্যামলা টাইপের একটা ছেলে, খুব কর্মঠ, এবং সে কাজ করতো। এবং কল্লোলের একটা ব্যাপার ছিল যে তখন যে সেই মাস্টার সাহেব যে তাকে পড়াতেন, সেই চিত্রাকে পড়াতেন, এবং সে মাস্টার সাহেবের ছেলে কল্লোল তার বাবার কল্যাণে সে পড়াশোনা করত। তো সেই গ্রামেই তখনই ছোটবেলায় ছোটদের পড়াশোনার একটা ব্যবস্থা ছিল, সেটাকে আসলে বিদ্যালয় বলা যাবে না, সেটা ছিল হচ্ছে গাছতলায় পাঠদান টাইপের একটা ব্যাপার। গাছতলায় সেখানে সেই মাস্টার মশাই তাদেরকে পড়াতেন বসিয়ে, এবং সেই মাস্টার মশাই যে গ্রামের চিকিৎসা ব্যবস্থাও, যে হোমিওপ্যাথিক চিকিৎসা, সেটাও তিনি সেখানে দেখতেন। তো কল্লোল বাবার কাছে ছোটবেলায় পড়াশোনা কম বেশি করেছে, এবং এভাবেই সে বেড়ে উঠেছে, এবং সে বেশ ডানপিটে ছিল, এবং সেও বেশ ভালো মানে তার গ্রামে পরিচিত ছিল তার কর্মকাণ্ডের জন্য, এবং সবাই তাকে ভালো ছেলে হিসাবেই জানতো। তো কল্লোল যেটা করে, কল্লোল তার বাবার কাজেও সাহায্য করে, কল্লোল তাদের ক্ষেত খামার করে, এবং তাদের বাবার যে জমি আছে সেখানে সে চাষের ব্যবস্থা করে, এবং এভাবেই তাদের আর্থিক অবস্থাটাও কিছুটা মানে ভালোভাবে আর কি চলতো আর কি। তারা এতটা মানে দিন দরিদ্র ছিল না সেই গ্রামে, মোটামুটি চলতো আর কি। তো যাই হোক, কল্লোলের বাবা পড়াতেন সেই মানুষ মজুমদারদের বাড়িতে, এবং মানুষের বোন চিত্রা পড়তে হচ্ছে কল্লোলের বাবার কাছে, মাস্টার মশাইয়ের কাছে। তো যাই হোক, এই জিনিসটা আসলে বেশ ব্যাখ্যা করে বলার কারণটা হচ্ছে যে কাহিনী আসলে ব্যাখ্যা করতে গেলে এটার প্রয়োজন আছে। তো একবার যেটা হয়, মাস্টার সাহেব পড়াতে যান চিত্রাকে, এবং তার পড়ানোর সময় ছিল দুপুরের পরে। তো তিনি পড়াতে গিয়ে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। তো তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন, তার বেশ একটু শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, এবং তিনি খুব খারাপ বোধ করতে থাকেন। তো চিত্রা তাকে জিজ্ঞেস করেন যে, মাস্টার মশাই, আপনার কি হয়েছে, আপনি কি অসুস্থ? বলে যে, আমি খুব অসুস্থ ফিল করছি মা, আমি আসলে একটু সমস্যা, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তো উনি বেশ অসুস্থ হয়ে যান। তো তখন যেটা করে, চিত্রা তাদের বাসার ভেতরে খবর দেন যে মাস্টার মশাই অসুস্থ হয়ে গেছে। তো মাস্টার মশাইয়ের অসুস্থ হওয়ার খবর শুনে তাদের বাড়ি থেকে একজন কাজের লোক চলে যান দৌড়ে মাস্টার মশাইয়ের বাড়িতে। তো সেখানে গিয়ে তিনি কল্লোলকে পান, মাস্টার মশাইয়ের ছেলেকে, এবং বলে যে আপনার বাবা হঠাৎ পড়াতে এসে অসুস্থ হয়ে গেছে। তো কল্লোল সেই ডাকে চলে আসে সেই বাড়িতে, সেই মানুষ সাহেবদের বাড়িতে চলে আসে, এবং এসে তার বাবাকে দেখে। তার বাবা অসুস্থ হয়েছে দেখার জন্য তাকে আসলে নিয়ে যাওয়া হয় সামনের যে বৈঠকখানা আছে, বৈঠকখানার কাছে। এবং সে গিয়ে দেখে যে তার বাবাকে ধরে আনার মতো, বা আসলে বাড়িতে তখন তাদের মানুষ সাহেবদের বাড়িতে পুরুষ মানুষ ছিল না, তো চিত্রা ধরে আনছে, এবং তার সাথে তাদের যে আরেকজন পরিচারিকা সে ধরে আনছে। তো কল্লোল তার বাবাকে নিয়ে খুবই উদ্গ্রীব ছিল। সে তার বাবাকে দেখে তাড়াতাড়ি যায়, বলে যে বাবা কি অবস্থা, কি হয়েছে। বাবাকে ধরে, বাবা তারা চিত্রা এবং তার পরিচারিকা মিলে তার বাবাকে ধরিয়ে দেয় কল্লোলের কাছে। এবং কল্লোল তার বাবার কাছে যে বলে, বাবা কি হয়েছে তোমার, ধরে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো, কেন তোমার এরকম অসুস্থ ফিল হচ্ছে কেন, কি হয়েছে তোমার? তো বাবা বলে, বাবা আমি ঠিক আছি, তুমি আমাকে নাও। তো তিনি অনেক মানে তার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, এরকম একটা অবস্থা। তো
কল্লোল তার বাবাকে ধরে এবং চিত্রা তখন কল্লোলকে বলে যে আপনার বাবা মাস্টার মশাই, চিত্রা খুব পছন্দ করতো মাস্টার মশাইকে, বলে যে আপনার বাবা অনেক অসুস্থ, মাস্টার মশাই অনেক অসুস্থ, ওনাকে কাইন্ডলি আপনি দেখেন দয়া করে যে কিভাবে আপনি ওনাকে নেবেন, চিকিৎসা করাবেন, যদি পারেন শহরে ব্যবস্থা করেন, নইলে আমি আমাদের বাসায় বলছি যদি তারা আপনাকে সাহায্য করতে পারে নিয়ে যেতে। তো তখন কল্লোলের সাথে টুকিটাকি কথা হয় চিত্রার। তো একটা ব্যাপার যেটা ঘটে সেই সময় যে খুবই একটা মানে আসলে তখনকার সময়টা খুব ইমার্জেন্সি একটা সময়, কারণ মাস্টারমশাই অসুস্থ হয়ে গেছেন, কল্লোলের বাবা অসুস্থ হয়ে গেছেন, কিন্তু এর মাঝেও চিত্রা যেহেতু আসলে তার জীবনে খুব একটা ছেলে মানুষ দেখার সুযোগ তার হয়নি, তো এই কারণে সে কল্লোলকে দেখে বেশ সে দুর্বল হয়ে যায় কল্লোলের প্রতি। আর কল্লোল আসলে দেখতেও বেশ সুদর্শন ছিল, কারণ সেই গ্রামে কল্লোলের মতো সুদর্শন কোনো যুবক আর ছিল না। সে আসলে সবার মধ্যে একটু এক্সট্রাঅর্ডিনারি ছিল এবং তাকে দেখে একটু এক্সেপশনাল মনে হতো সবার থেকে। আর গ্রামের 10টা গ্রামের সাধারণ যুবক থেকে সে বেশ এক্সেপশনাল ছিল। তাকে দেখেই তার যে পার্সোনালিটি সেটাই এক্সট্রাঅর্ডিনারি একটা পার্সোনালিটি ছিল, যেটা আসলে ভালো লাগার মতোই। যাই হোক, চিত্রা যদিও কল্লোলের প্রতি দুর্বলতা ফিল করে, কিন্তু কল্লোল কিন্তু কিছুই বুঝতে পারে না, কারণ সে সম্পূর্ণ তার মগ্নতা ছিল তার বাবার দিকে। তার বাবা অসুস্থ হয়ে গেছে, বাবাকে কিভাবে সেখান থেকে নিয়ে যেতে হবে, এবং সে এগুলো চিন্তা করতে করতে কোনো মতে তার বাবাকে বাইরে এনে সে তার বাবাকে এক প্রকার 2 হাতে তুলেই বাসার দিকে রওনা দেয়। তো যাই হোক, কল্লোল যখন বাসায় আসে তার বাবা তখন খুবই খারাপ অবস্থা, তার বাবা দেখা যাচ্ছে কথা বলতে পারছে না, বুকে প্রচন্ড ব্যথা। তো কল্লোল বলে যে বাবা, আসলে এখানে তো হোমিওপ্যাথিক ডাক্তার বলতে আসলে তুমি আছো, আর তো কেউ নাই, আমি কাকে ডাকবো, এখান থেকে শহরে যাও। তার বাবা তাকে হাত দিয়ে ইশারা করতে থাকে যে তুমি কোথাও যেও না, বসো আমার পাশে। কল্লোল বাসা ছেড়েও যেতে পারে না, কারণ কল্লোলের বাড়িতে কিন্তু তাদের মা নেই, তার বাবা আসে, 2 জন মানুষই। তো কল্লোল তার বাবাকে ছেড়েও যেতে পারছে না, আবার করতে পারছে না। বাবাকে জিজ্ঞেস করে বাবা পানি খাবা কিনা, তো বাবা কথা বলতে পারছে না ইশারায়। তো একটা সময় তার বাবাকে সে হঠাৎ করে দেখে তার মুখ দিয়ে ফেনা উঠে, সে মুখ দিয়ে ফেনা ভেঙে যায় এবং সে আসলে তখন হার্ট অ্যাটাক করেছিল এবং তিনি ওখানেই মারা যান। তো কল্লোল প্রচন্ড বিস্মিত হন, দুঃখ পান এবং সে আসলে তার কোনো ভাষা নেই। তো যাই হোক, সে গ্রামের মানুষদেরকে খবর দেয় আসছে ধীরে, এবং আরো মানুষ আসে, এসে তার বাবাকে নিয়ে যায়, দাহ করে। এবং মানে এই জিনিসটা হয় আর কি, 1-2 দিনে তার বাবা দাহ করে, এবং তার এইসব কর্মকাণ্ডে তার মন মানসিকতা প্রচন্ড ভেঙে যায়। তার বাড়িতে এখন সে একা, বেশ কদিন সে চুপচাপ বসে থাকে, আসলে তার কিছু করার নেই, মন টন খুব খারাপ। তো সে এরপরে চলে যায় তার দৈনন্দিন জীবনে, কারণ তাকে বাঁচতে হবে, সংগ্রাম করতে হবে। তাদের যে জমি জমা ক্ষেত আছে সেগুলো, তাদের যে চাষ দিতে হয় জমিতে, এগুলোতে সে আবার মগ্ন হয় আস্তে আস্তে। বাবা নেই, মন খারাপ, বাবার কিছু উপার্জন ছিল সেগুলোও আর আসবে না। তো টোটালি কল্লোলের নিজেরই করতে হবে সব। তো সে তার তার যে চাষাবাদ সেগুলোতে মন দেয়, আর বাচ্চাদেরকে সে এই ফাঁকে যে মাঝে মাঝে পড়ানো শুরু করে। সে সে তো ছোটবেলায় তার বাবার কাছ থেকে পড়েছে, তো সে কিছুটা তার ভালোই অক্ষর জ্ঞান ছিল, সে ভালোই মোটামুটি পড়তে পারতো। তো যাই হোক, সেই বাচ্চাদেরকে বাবা পড়াতো, সেখানে সে গাছতলায় যে তার বাচ্চাদেরকে সে পড়ায়। তো এরকমই একটা দিনে সে তখন পড়াচ্ছে। তো এই সময় সে দেখে যে তার সেই গাছতলা থেকে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং দূর থেকে দেখে সে একটু অবাক হয়। মেয়েটা দেখেই মনে হচ্ছে যে বেশ সভ্য, মানে আচরণ গ্রামের অন্যান্য মেয়েদের মতো না। সে মাথায় কাপড় টানা মেয়েটা। তো সে বাচ্চাদেরকে রেখে সে দৌড়ে আসে, এসে বলে যে আপনি কি কাউকে খুঁজছেন, কি ব্যাপার? কারণ মেয়েটা দাঁড়িয়েছিল সেখানেই। সে বলল যে আপনাকে খুঁজছি। তো মেয়েটা যাই হোক তার সাথে কথা বলে যে আপনি আমাকে চিনতে পেরেছেন, আমি আপনার বাবার সেই ছাত্রী। তখন বলে আপনি এখানে কি করছেন, গাছতলায় চলে এসছেন, এখানে দেখলে মানুষ কি বলবে, আপনি এরকম এসছেন। তখন মেয়েটা বলতেছে যে না, আমি এসছি, আমার খুব দুঃখ, আপনার বাবাকে আমি অনেক অনেক পছন্দ করতাম, আমাদের মাস্টার মশাই, এবং তিনি আমাকে নিজের মেয়ের মতো জানতেন। আমার মন খুব খারাপ, উনি মারা গেছেন, আমি যেতেও পারি নাই। ওনার মানে আপনাদের একটা তো সমবেদনা জানানোর ব্যাপার আছে, সেটাও আমি পারিনি। আসলে আমাদের পরিবারে অনেক রকমের বাধা। তো যাই হোক, আপনার সাথে কথা বলতে আসলাম। তো যাই হোক, তাদের মধ্যে কথা হয়। তো কথা বলতে বলতে তারা আসলে কল্লোল
ওই দিন সে খেয়াল করে এবং মেয়েটা তার মাথার কাপড় সরায় এবং কল্লোল মেয়েটাকে দেখে আসলে এক কথা মুগ্ধ হয়ে যায়। চিত্রাও দেখতে খুবই সুন্দরী ছিল এবং কল্লোল চিত্রাকে দেখে প্রচন্ড রকমের মানে আসলে সেও দুর্বল হয়ে যায় তার প্রতি। তো যাই হোক, সেই দিন তাদের মধ্যে কিছু কথা হয় এবং এরপরে কল্লোল যেই দিনই গাছতলায় সে পড়াতো বাচ্চাদের, সেই চিত্রা এসে তার সাথে মাঝে মাঝে দেখা করত। তো এরকম কিছুদিন দেখা করতে করতে তাদের মধ্যে একটা প্রণয় সৃষ্টি হয়। তো তারা বেশ কথা বলে কাছাকাছি চলে আসে, তাদের মধ্যে প্রণয় সৃষ্টি হয়, তারা একজন একজনের প্রতি খুবই আকৃষ্ট হয়ে যায়, কথা বলে। তো এরকম সময় যেটা হতো যে এমনও সময় হতো যে কল্লোল তখন দুপুরে যখন নাকি তাদের যে জমি ছিল সেখানে চাষ দিত, সেই জায়গাও চিত্রা চলে আসা শুরু করলো এবং এসে বসে থাকতো পাশে। সে পাশে বসে কথা বলতো, তারা দুজন গল্প করত, খুব ভালো তাদের সময় কাটতো। সেখানকার যে পুকুর পাড় আছে সেখানেও তারা যেত। তো যাই হোক, তাদের এই সম্পর্কটা আসলে চাপা থাকে না। কিছুদিন পরে মানুষের কানে, মানুষ কেউ দেখে ফেলে, সেগুলো এসে মানস সাহেবের কানের মধ্যে এই কথাটা চলে আসে এবং মানস মজুমদার আমি আগেই বলেছি যে সে খুবই একটা রকচটা টাইপের মানুষ। হ্যাঁ, সে যুবক, কল্লোলদের বয়সী এবং যুবক, এবং সে খুবই রকচটা এবং তার সম্ভ্রান্ত পরিবার, তাদের অর্থ বিত্ত ক্ষমতা সবই আছে। মানস মজুমদার প্রচন্ড মানে রেগে যায়, তার রাগের আসলে কোনো সীমা থাকে না, কারণ সে এটাকে কিভাবে ডিল করবে সে ফার্স্টে বুঝতে পারে না। রাগে অন্ধ হয়ে সে ফার্স্টে যায় বোনকে বোঝাতে। তো বোনকে বোঝাতে, বোনের সাথে কথা বলতে যে আসলে যা শুনছি তা সত্যি কিনা। তো সে যায় তার বাসায়, যেয়ে সে ওই ছেলের আগে এসে তার বোনের সাথে কথা বলবে। তো সে তার বোনের সাথে যে আগে কথা বলে, তো তার বোনকে আদর করতো অনেক। তো বোনের সাথে কথা বলে, তো বোনের যে রুম ছিল দোতলায়, বোনের রুমে যায়, বোনের সাথে কথা বলে। বোন তাকে বলে দেয় যে আমি কল্লোলকে পছন্দ করি, ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করতে চাই, এটাই আমার ইচ্ছে। এখন যদি তোমরা এটার কোনো বিহিত না করো তাহলে আমি এটার অন্য কোনো ব্যবস্থা আমার মতো করতে হবে। তো মানুষ বলে যে এত বড় সাহস তোর, আমাদের পরিবারে কোনো মেয়ের মুখ দিয়ে এত বড় কথা বেরোবে এবং সে হচ্ছে একটা চাষা ভোষা, তুই তার সাথে কথা বলবি, তোকে নিয়ে আমাদের স্বপ্ন, তুই যাবি, তোকে নিয়ে পড়াবো বাইরে, পড়ায় তোকে আমরা বিদেশে পাঠাই দিব, তোকে বিলেতে পাঠাই দিব, এখানে তোরা আমরা রাখবো না, তোকে শহরে রাখবো আমরা, তুই এত বড় এই এক চাষা ভোষার সাথেই করবি। তখন সে বলে তুমি এইভাবে করো আর ওইভাবে করো, তোমরা যাই করো, তোমরা যদি আজকে আমাকে পড়তেও পাঠাও আমি ওখান থেকেও যে ওর সাথে যোগাযোগ করব। তো যাই হোক, এইসব শুনে তো মানে প্রচন্ড রকমের রাগ করে মানুষ, সে মানে আসলে এটা সহ্য করতে পারে না। সে বোনকে একটা জোরে চড় মেরে সে চলে আসে, বোনকে সে দরজা তালা মেরে দেয়, বলে যে তুই এখানেই আটকা থাকবি, তোর আসলে আর কোনো নাই, তোকে কোথাও কিছু করা হবে না, যা তুই এখানেই থাকবি, বলে সেই দরজায় তালা মারার ব্যবস্থা করে সে চলে আসে। তো আসার পরে এসে সে নিচে খবর নেয়, তার সাথের মানুষদেরকে খবর দেয়, দিয়ে বলে যে সেই কল্লোল যে এত বড় তার সাহস, এত বড় তার কলিজা যে সে এরকম করছে, এই কল্লোল চক্রবর্তীর আমি ব্যবস্থা করে ছাড়বো। তো যাই হোক, সে কথা বলে তখন তার সাথে মানুষরা মিলে কল্লোলকে ডাকিয়ে আনে, এক জায়গায় যায় এবং মানুষ নিজেও যায় সেখানে এবং ডাকিয়ে এনে রাতের বেলা, তখন সন্ধ্যা হয়ে গেছে। কল্লোল তো বুঝতে পারে না, প্রথম সে দেখে তাকে কিছু মানুষ ডাকতে আসছে, সে চলে যায়, তারপর ধরে তাকে বলে যে তোমার তো বিচার আছে, তুমি এত বড় সাহস তোর, তুই এই পরিবারের মেয়ের সাথে তোর সম্পর্ক করতে চাস? তো কল্লোল সে বুক ফুলায় বলে যে আসলে আমার সাথে সম্পর্ক আছে, আমি তাকে ভালোবাসি। তো যাই হোক, এসব কথা শোনার পর তাকে তারা হঠাৎ করে চড়াও হয়, তার উপর মারধর করে। তো যাই হোক, অনেক মানে ইসের পরে, মানে তার সাথে ধস্তাধস্তি মারামারির পরে সেই মানুষ সাহেবের যে লোকজন ছিল, সেই মানস মজুমদারের সাথে যারা লোকজন বা যারা তার পেয়াদা ছিল, তারা তাকে মেরে তাকে সেইখানে যে তার যে ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে তাকে মেরে তাকে সেখানে কেড়ে ফেলে, মানে তার মুখটা নিচের দিক কাদায় মানে চেপে রেখে তারা চলে যায়। যাই হোক, কল্লোল এভাবে বেঘরে মারা যায়। আর মনস তার বন্ধুদের নিয়ে বা তার পেয়াদা বন্ধু যাই ছিল সঙ্গী সাথে নিয়ে চলে আসে। তো সে বাড়িতে এসে আলাপ করে, তার বড় ভাইয়ের সাথে আলাপ করে এবং সেই কথাগুলো বলে যে এরকম কাহিনী, এরকম ব্যাপার হয়েছে, আমি আজকে সন্ধ্যায় এরকম কাজ করে দিয়েছি। তো
পরবর্তীতে যদি পুলিশ আসে, থানা পুলিশ হয়, এটার ব্যবস্থা কিন্তু তোমরা করবা, কিন্তু কেউ প্রমাণ দিবে না, কারণ আমার সাথে মানুষ যারা ছিল তো আমার পেয়াদা এবং কেউ দেখে নাই এই ব্যাপারটা। তো এইভাবে এসে জিনিসটাকে এইভাবে বলে। তো বলার পরে তার বড় ভাই বলে, যাই হোক এইভাবে করাটা ঠিক হয় নাই। তোমার বলে যে না, তাহলে আমি যদি এটা না করতাম তাহলে আমার বোন পাগল হয়ে গেছে, যে আমার বোন তার সাথে যেভাবেই হোক তাকে বিয়ে করবে, দরকার হলে শহরে যে সে তার সাথে যোগাযোগ করবে। তো যাই হোক আমি এটার হতে দিব না, আমি এটা শেষ করে দিছি, এই অধ্যায় শেষ। তো মানুষ যখন এই কাহিনী বলে তখন তার বড় ভাইরা তো কথা বলছে, এবং এইভাবেই কোনো সেই যে চিত্রার যে পরিচারিকা ছিল তার সে আবার সেই কথাগুলো শুনে যে চিত্রাকে বলে দেয় সেই তালামারা রুমের ভেতরে। চিত্রা এই জিনিসটা সহ্য করতে না পেরে সে তার রুমের মধ্যে যেই বাতি ছিল, মানে দিয়া বাতি আর কি, যেটা দিয়ে তারা জ্বালাতো রাতের বেলা, সেই যে কেরোসিনের যে বাতি ছিল সেই কেরোসিন গায়ের মধ্যে ঠেলে সে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে সে সেখানে আত্মহত্যা করে। তো হঠাৎ করে সেই বাড়িতে চিৎকার চেঁচামেচি, মানুষ এবং তার বড় ভাই সবাই চলে যায় উপরে, গিয়ে দেখে যে সেই রুমে আগুন জ্বলছে, চিত্রাও জ্বলছে। চিৎকার চেঁচামেচি, দরজা খুলে বের করা হয়, কিন্তু তাকে শেষ পর্যন্ত আর সে দেখা যায় পুরো পুড়ে গেছে। তো তাকে আসলে আর বাঁচানো যায় না। যাই হোক চিত্রাও মারা যায়, এদিকে মারা গেল ওই পাশ থেকে কল্লোল। তো তাদের দুজনেরই আসলে মৃত্যু হয়ে গেল এই প্রেমের কারণে, এবং এভাবেই এখানে মোটামুটি অধ্যায়টা শেষ হয়ে যায়। তো চিত্রার মৃত্যুর পরে চিত্রার পরিবার প্রচন্ড রকমের মানসিক আঘাত পায়, এবং আসলে তারা সেখানে থাকার মতো অবস্থায় থাকে না। তারা আসলে সেই জায়গায় থেকে মুখ দেখাবে কিভাবে এটাও তারা বোঝাতে পারে না, কারণ চিত্রা আত্মহত্যার ব্যাপারটা ছড়িয়ে পড়ে সারা গ্রামে। আর এছাড়া কল্লোল হত্যা নিয়েও অনেক রকমের গুজব ওঠা শুরু করে, এবং সেই সময়কার সদর থেকে পুলিশ আসে, এবং সেই ব্রিটিশ সময়ের তদন্তগুলো ডিফারেন্ট ছিল, কারণ তখনকার যারা পুলিশ কর্মকর্তা ছিলেন তারা অনেক বেশি প্রশ্ন করতেন, এবং শুধু সম্ভ্রান্ত পরিবার হলেই না, অনেক প্রশ্ন করতেন, এবং সেগুলোকে খুব মানে থরলি ইনভেস্টিগেট করতেন, মানে এরকম ভাবে তখন চলতো ব্যাপারটা। তো যাই হোক এইসব বিভিন্ন কারণে সেই যে মানুষ মজুমদারের যে পরিবার তারা যেটা করে, তারা সেখান থেকে কলকাতায় চলে যায় মুভ করে। তারা ওখানে থাকে না, তাদের যে গোমস্তা আছে তার কাছে দায়িত্ব দিয়ে তাদের বাড়িঘরে তারা চলে যায়। তো তাদের বাড়িঘর থাকে সেরকমই। আর এদিকে কল্লোলদের যে ভিটাবাড়ি, কল্লোলের আসলে বাবা এবং কল্লোলই ছিল, তাদের যে ভিটাবাড়িটা ওভাবেই পড়ে থাকে কিছুদিন। তাদের গরু নিয়ে যায় মানুষ, এবং তাদের যে জমি জমা সেটা দখল করার চিন্তা ভাবনা করে, এবং তাদের বাড়ি নিয়ে যখন নাকি মানুষ দখলের চিন্তা করে তখন সেই সময়টাতে কিছু কথা শোনা যায়, যে মানুষ অনেকে নাকি শোনে যে সেই বাড়ির উঠোনে রাতের বেলা মানুষকে হাঁটাহাঁটি করতে দেখে, এবং যাকে হাঁটাহাঁটি করতে দেখে তার দুই চোখ জ্বলন্ত আগুনের মতো, এবং সেই বাড়ির উঠোনে বসে নাকি মানুষ দেখে যে কেউ একজন বাঁশ কাটছে, খট 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 করে বাঁশ কাটছে। তো কল্লোলদের ভিটা বাড়ি নিয়ে যখন নাকি এই ধরনের কথা প্রচলিত হয়, মানুষ তখন আর মানে ওই ভিটা বাড়ির দিকে আর চোখটা দেয় না। মানুষ তখন ভয় পায়, ভয় পেয়ে কেউ আর ভিটা বাড়িতে চোখ দেয় না। আর সেই যে গাছ ছিল, যেই গাছের নিচে কল্লোলের বাবা বা কল্লোলও পরে পড়াতো, সেই গাছের নিচেও মানুষ আর বাচ্চা নিয়ে কেউ যায় না, কারণ বাচ্চা পড়ানোরও কেউ নাই। আর যখন নাকি ওই গাছের কাছে যায় মানুষ, উদ্ভট টাইপের অনেক কিছু ঘটে, মানুষ অনেক কিছু দেখে। যেমন সেই গ্রামের একজন সন্ধ্যার সময় দেখেছে যে সেই গাছের নিচে নাকি কল্লোল বসে আছে, এবং সে মাটির দিকে তাকিয়ে আছে। তো সে যখন নাকি দেখে যখন সে বুঝতে পারলো যে এটা কল্লোল, তখন নাকি সে ভয়ে চিৎকার করে ওঠে, এবং কল্লোল নাকি তার দিকে তাকিয়ে খুব বিষাদ মুখে তাকিয়েছিল। তো যাই হোক এই ধরনের কথা প্রচলিত হয়ে যাওয়ায় সেই গ্রামে কল্লোলদের বসত ভিটা এবং সেই যে গাছ, সেই বট গাছের নিচে পড়াতো সেই জায়গাগুলো মানুষ মনে করে যে অভিশপ্ত বা হন্টেড, সেসব জায়গায় মানুষ যাওয়া বাদ দিল। মানুষ এসব জায়গা যাওয়া আসলে খুব একটা গেল না। আর কল্লোলদের যে জমি জমা সেটা একজন মানুষ দখল করে নেয়, তাদেরই ওই এলাকারই অন্য একজন মানে ক্ষমতাশালী মানুষ সেই জায়গাগুলো নিয়ে নেয়, সেখানে সে তার মতো এখানে ব্যবস্থা করে। তো এখানে এদের এই ব্যাপারটা ঘটছে। তো এরকম একটা সময় তার বেশ কিছু বছর পরে সেই গ্রামে ফেরত আসে মানস মজুমদার, এবং তিনি ফেরত আসেন আসলে তাদের এই বসত ভিটা বিক্রি করার কোনো দেন দরবার করার জন্য। তো যাই হোক
তিনি যখন ফেরত আসেন তাদের সেই বাড়ি আগের মতো আর নেই। আগে তো পরিবার থাকতো, এখন কোনো পরিবার থাকে না। তাদের জাস্ট গোমস্তা সাহেব এসে দিনের বেলা হিসাব কিতাব নিয়ে যায়, পুরো বাড়ি কিন্তু খালি। তো মানুষ মজুমদার এসে যখন নাকি বাড়িতে গোমস্তাকে খবর দেয়, সবাইকে খবর দেয়, সবাই আসে, এসে তাকে থাকার ব্যবস্থা করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে উপরে তার যে সেই পুরনো কামরা সেখানে তার থাকার ব্যবস্থা করে। তো মানুষ মজুমদার সে তার বাসায় আসে, তার সেই কামরায় ওঠে। তো মানুষ সাহেব তার যে বাড়িটা সেটাকে দেখে খুব রকম মানসিকভাবে খুব দুর্বল হয়ে যান। তার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যে এখানে সবাই ছিল, এখানে বোন ছিল। তো আবার নিজে নিজে মানসিকভাবে কঠোরও হয়ে যান। সে কিন্তু মানসিকভাবে রিপেন্ডেন্ট না। তার বোন যে মারা গেল আত্মহত্যা করে, তার মনের মধ্যে কোনো রিপেন্ডেন্সি নাই। সে মনে করে যে যা হয়েছে ঠিক আছে, এটা উচিত ছিল, কারণ অলরেডি নাক কাটা গেছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে, আমরা শহরে গিয়েও অনেক কিছু হারিয়ে ফেলেছি, আমাদের সেই অবস্থা নাই। তো যাই হোক, এই সবকিছুর জন্য সে বোনকে তখনও দায়ী করে এবং সে মনে মনে সেই কল্লোলের প্রতিও ঘৃণা প্রকাশ করে। তো যাই হোক, সে বাড়িটার দিকে তাকায় সন্ধ্যার পরে, তার যেই বারান্দায় দাঁড়িয়ে তাদের নিচের উঠোন সবকিছু খা খা করছে, কেউ নাই, পুরা বাড়িটা ফাঁকা। এবং তিনি যখন গোমস্তা সাহেবকে খবর দেন, বলেন যে সন্ধ্যার পর কিন্তু আমার এখানে কাউকে রেখে যাবেন, কারণ আমার তো প্রয়োজন আছে, আমার খাবার দাবার সবকিছু কে দেখবে। সেই যে গোমস্তা বলে যে ঠিক আছে হুজুর, এটা অসুবিধা নাই, আমরা ব্যবস্থা করে দিব আপনাকে, কেউ না কেউ তো থাকবেই। তো বলে যে এখানে কাজের লোক রাখবেন, যে আমার ডাকলেই আসবে আর আমার সবকিছুর ব্যবস্থা করবেন। বলে ঠিক আছে। তো এই বলে গোমস্তা সাহেব বলেন যে আমিও রাত পর্যন্ত আছি, আপনি থাকেন, অসুবিধা নেই। তো সেই সময়কার গ্রামের রাত, তখন রাত বলতে রাত আসলে 8-9টার সময় রাত হয়ে যায়। তো মানুষ সাহেব ঘুমানোর চিন্তা করছেন। তিনি তার রুমে যান, সেই পুরনো ঘর এবং সবকিছু পরিষ্কার করে দেওয়া। তো তিনি রাতের বেলা শুয়ে আছেন, তার খাটের মধ্যে তিনি শুয়ে আছেন। শুয়ে শুয়ে চিন্তা করছেন, ঘুম আসছে না, অনেকদিন পর পুরো ফাঁকা বাড়ি, এবং তার কাছে মনে হচ্ছে যে এই বাড়িতে আমরা সবাই ছিলাম, বিভিন্ন স্মৃতি মনে পড়ছে। তো ঘুম আসছে না, শুয়ে আছেন। তো এরকম একটা অবস্থায় যখন তার বেশ তন্দ্রা লেগে আসছে চোখে, তখন তিনি হঠাৎ করে শব্দ পাচ্ছেন যে তাদের যে সামনের যে করিডোর, সেই করিডোর দিয়ে কেউ দৌড়াচ্ছে, হাসির শব্দ, মেয়েলি কণ্ঠে হাসির শব্দ এবং দৌড়ানোর। তো হঠাৎ করে তার কাছে মনে হলো যে এই শব্দটা তার ঠিক অনেক আগের, সে যখন নাকি আরো ইয়াং ছিল, তখন তার বোনের সাথে কোনো দুষ্টুমি করে বোন দৌড় দিলে যেরকম করতো, সেরকম একটা শব্দ। সেই যে আগের সময় বোনের সাথে দুষ্টুমি করতো তারা, বা বোন দৌড়াদৌড়ি করতো, সেরকম একটা শব্দ। তো মানুষের কাছে খুব অস্বস্তি লাগে ব্যাপারটা। তিনি মনে করেন যে কে এখানে দৌড়াবে এরকম, এবং তিনি স্পষ্ট শুনেছেন হাসির শব্দ, খিলখিল খিলখিল হাসি, বোনের সেই হাসি। তো তার কাছে বেশ অস্বস্তি লাগে। তিনি বলে কে দৌড়াবে। তখন একবার ভাবেন যে আসলে এটা আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, আমি যেহেতু বেশ নস্টালজিক হয়ে গেছি বাসায় এসে এবং এইসব জিনিস ভাবছি, সারা বাড়ি খালি, হয়তো এই কারণেই হবে। এরপর তিনি আবার শুয়ে থাকেন, অনেকক্ষণ শোয়ার চেষ্টা করেন। এবার তিনি শুনতে পান কিছু নুপুরের শব্দ। তার বোন যে পায়ে একটা নুপুর দিত, সেই নুপুরের একটা ছিক ছিক শব্দ আছে। এটা ঠিক মলের শব্দ না, নুপুরের সাথে ছোট ছোট এরকম ঝুমকার মতো থাকে, খুব ছোট সেগুলা, যে নুপুরে, যেগুলো মলে না, খুব হালকা চিকচিক শব্দ। তো এটাও তিনি শুনতে পান। তো তার কাছে মনে হয় কেউ একজন হেঁটে গেছে তার দরজার সামনে দিয়ে। তো তার একবার মনে হয় যে আসলে কি গোমস্তা সাহেব কি অন্য মানুষদের উঠিয়েছেন, বা এখানে কেউ থাকে। তো এসব চিন্তা করে তিনি উঠে বসেন। তো উঠে বসে তার মাথার কাছে একটা পিদিম ছিল, গ্লাস চিমনি দেওয়া। তো সেটার আলো তিনি একদম ডিম করে দিয়েছিলেন ঘুমানোর সময়। তো সেটাকে তিনি আরেকটু বাড়ান, হালকা বাড়িয়ে দিয়ে তিনি উঠে যান দরজার কাছে। দরজার কাছে যায়, দরজা না খুলে কিছুক্ষণ কান পাতেন বাইরে। তো যখন কান পাতেন তিনি কিচ্ছু শুনছেন না, পুরো নিশুতি। আবার হঠাৎ তার মনে হয় সামনের বারান্দা দিয়ে, সামনের যে তাদের যে বেলকনি আছে, সেটা দিয়ে কেউ দৌড়ে গেল। তো তিনি তখন হুট করে দরজাটা খুলে ফেলেন। তো খুলে তিনি দেখেন কেউ নেই, করিডোরের ডানে বামে তিনি উকি দেন, কেউ নেই। তো পুরো খাখা করছে, উপরের যে অংশটা খাখা করছে, নিচের যে অংশটা সেখানেও খাখা করছে, চাঁদের আলো এসে পড়েছে হালকা। তো তিনি তার রুমে ফিরে যান। রুমে ফিরে গিয়ে তিনি তার হাতের যে পিদিমটা সেটা নেন, সেটা নিয়ে তিনি আবার করিডোরে বের হন। তো বের হয়ে এসে এখন
করিডোরে তার পিদিমের হালকা আলো পড়ছে এবং তিনি আস্তে 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 এগিয়ে যান। আস্তে আস্তে এগিয়ে যান, ডান দিকে যান, দেখেন অন্য রুমগুলোতে তালা মারা, যেখানে তার দাদারা থাকতো সেই রুমগুলো তালা মারা। তারপর তিনি আস্তে আস্তে বামে যান, হেঁটে হেঁটে গিয়ে তিনি একটা রুমের সামনে দাঁড়ান, যে রুমটাতে তার বোন থাকতো। এবং তিনি ওই রুমের সামনে গিয়ে কেমন যেন একটা অদ্ভুত একটা ফিল পান তিনি। তার নিজের মনে হচ্ছে যে তার ঘাড় থেকে পা পর্যন্ত তার সমস্ত রোম দাঁড়িয়ে গেল কেন জানি। তার কাছে মনে হচ্ছে কোনো একটা উপস্থিতি তিনি সেখানে টের পাচ্ছেন। অস্বস্তি লাগে। তিনি দরজার পাশ থেকে তাকিয়ে দেখেন একটা অংশে একটু পোড়া কাঠও আছে, সে আলোতেও দেখা যাচ্ছে যে এখনো সেই কাঠটার অংশটা একটু পোড়া। তো তার কাছে খুব অস্বস্তি লাগে। তো এই সময় হঠাৎ করে তার হাতের যে পিদিমটা মনে হয় ঝোড়ো বাতাসের মতো আসে একটা, এসে তার পিদিমটা নিভে যায়। চিমনি দেয়া ছিল, সে চিমনি থাকা অবস্থায় পর্যন্ত তার পিদিমটা নিভে গেল। তো পিদিমটা যখন নিভে গেছে, তিনি তার নাকে একটা পোড়া গন্ধ পান। তার নাকে একটা পোড়া গন্ধ পান তিনি, এবং তিনি যখন পোড়া গন্ধ পান, কেমন যেন মাংস পোড়া টাইপের একটা গন্ধ, তার কেমন নাক মুখ গুলিয়ে ওঠে। এই সময় তিনি সামনে তাকান, হঠাৎ তিনি দেখেন তার সামনে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল এবং একটা মানুষের আকৃতি সম্পূর্ণ আগুন জ্বলে আছে এবং সেটা তার দিকে দৌড়ে আসলো। তো দৌড়ে এসে তাকে দাদা দাদা বলে জড়িয়ে ধরতে গেল। এবং তিনি পুরো এই যে ঘটনার আকস্মিকতা এতটাই উনি অবাক হয়েছেন এবং ভয় পেয়েছেন, তিনি আসলে কিছু সেন্স করতে পারেননি। তিনি প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন এবং তাকে মনে হলো সেই আগুন গায়ে যে মানুষের আকৃতিটা দৌড়ে আসছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এবং তিনি প্রচন্ড উত্তাপ ফিল করলেন নিজের শরীরে, প্রচন্ড রকমের উত্তাপ ফিল করলেন। এবং তিনি যে উত্তাপ ফিল করেছেন বলার মতো না। তো তিনি প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা, প্রচন্ড জোরে চিৎকার করছেন তিনি আগুন আগুন বলে। তো তার এই চিৎকার শুনে নিচ থেকে তাদের ওখানে দুইটা লোককে রাখা হয়েছিল তার কাজের মানুষ হিসেবে, তারা দৌড়ে আসেন, উপরে চলে আসেন, তাদের হাতে বড় লণ্ঠন ছিল, চলে আসেন, এসে দেখেন যে তিনি পড়ে আছেন ব্যালকনিতে, তিনি প্রচন্ড আগুন আগুন করছেন, তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। তো আসে, এসে বলে, হুজুর কি হয়েছে, হুজুর কি হয়েছে, ওঠেন ওঠেন। তাকে ধরে তারা উঠায়। তো তিনি কয়েক সেকেন্ড পর ধাতস্থ হন। ধাতস্থ হয়ে দেখেন যে কিছুই নাই, তার সামনে শুধু তার নিচের দুজন যে কাজের লোক তারা উঠে আসছে, তাকে উঠাচ্ছে, তাদের হাতে লণ্ঠন। উঠে বলে যে আপনি কি হয়েছিল? বলে যে কিছু না, আমার কাছে মনে হলো যে কি যেন একটা দেখলাম। তো কিছু না, তোমরা এক কাজ করো, তোমরা এখানে বসে থাকো, তোমরা এই দরজার সামনে বসে থাকো, তোমরা কোথাও যাবে না। তো এই বলে তিনি রুমে ঢুকে যান। রুমে ঢুকে তিনি আস্তে করে তার রুমের দরজা লাগায় তিনি খাটে বসে ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকেন। তিনি চিন্তা করেন যে কি হলো, কি দেখলো, এটা কি তার কোনো কল্পনা বা কিছু। তো এরকম ঠকঠক করে কাঁপতে কাঁপতে এক সময় তিনি কখন ঘুমিয়ে পড়েন তার কোনো খেয়াল নাই। তো যাই হোক, পরদিন বেশ বেলা করে তার ঘুম ভাঙে। তিনি ঘুম ভাঙার পরে তিনি তার যে সাথের গোমস্তাকে উঠে খবর দেন, দিয়ে বলেন যে আপনি আমাদের যে এই জমি জমা বিক্রির ব্যবস্থা করেন, কোথায় কি কথা বলার ছিল, আপনার সাথে কথা হয়েছিল আগে, আপনার সাথে ডাক মারফত যোগাযোগ হয়েছে আমাদের, এবং আপনি বলেছিলেন যে জায়গা জমি কেনার মতো মানুষ আছে, যদি কিনতে চায় আপনি যোগাযোগ করেন, আমার সাথে দেখা করতে বলেন। তো সেই লোক তার গোমস্তা বলেন যে ঠিক আছে হুজুর, আমি ব্যবস্থা করতেছি, আপনি বসেন। বলে যে না, আমি এখন বসবো না, আমি গ্রাম দেখবো, ঘুরে দেখবো। তো সেই মানুষ সাহেব বাসার থেকে বের হন, তখন অলরেডি দুপুর গড়ায় গেছে। তিনি হেঁটে হেঁটে বের হয়ে বাসার থেকে হেঁটে হেঁটে যেতে থাকেন। তো সে যেতে যেতে সে সেই রাস্তা ধরে যাচ্ছে এবং জমি জমা দেখছে, সবকিছু আশেপাশে রাস্তা দেখছে, সবকিছু দেখছে। এবং এক সময় সে হাঁটতে হাঁটতে আসলে এমন একটা জায়গায় চলে আসে, যেই জায়গাটা হচ্ছে সেই পুরনো বট গাছ। আসলে সেই পুরনো বটগাছ বলতে যেখানে সেই প্রাচীন বটগাছের নিচে যেখানে সেই কল্লোলের বাবা পড়াতেন, পরে কল্লোলও পড়াতো, সেই বটগাছ। এবং সেই বটগাছের যে বিশাল ছায়া, মানুষ সাহেব দেখেন যে বিশাল বটগাছের ছায়া পড়েছে এবং রোদের থেকে একটা বিশাল ছায়া তৈরি করেছে এবং বেশ ঠান্ডা সেখানে।
তো মানস সাহেব কিছুক্ষণ দেখে হেঁটে হেঁটে যান। বটগাছের গোড়াটা আসলে খুব সুন্দর ছিল, এই কারণেই সেখানে আসলে পড়াশোনা করানো হতো সে সময় বাচ্চাদের। তো তিনি দেখেন যে সেই বটগাছের গোড়ার কাছে বেশ উঁচু করে মাটির একটা ঢিবির মতো তৈরি করা। তো তিনি সেখানে বসেন, ঠেস দিয়ে বসেন। বসে তিনি তাকিয়ে থাকেন চারিপাশে। দূর দূরান্ত পর্যন্ত ক্ষেত দেখা যাচ্ছে এবং ফসলের ক্ষেত। এবং তিনি কিছুক্ষণ দেখতে দেখতে তিনি কিছুক্ষণ চিন্তা করেন নিজেদের আগের কথা। এবং এক সময় তিনি আসলে ক্লান্তিতে ঘুমিয়ে যান, কারণ গত রাতে ঘুম হয়নি, প্রচন্ড মানসিক প্রেশার ছিল এবং এগুলোর কারণে তার ঘুম হয়নি। তিনি আসলে ঘুমে পড়ে যান। তো যখন তার ঘুম ভাঙে তখন তিনি তাকিয়ে দেখেন, উঠে তাকান, হঠাৎ করে তাকে একটু অস্বস্তি ফিল করেন। তাকিয়ে দেখেন যে চারিপাশে আধার ঘনিয়ে আসছে, মানে দিনের আলো পড়ে গেছে এবং বটের ছায়াটা পুরোপুরি অন্ধকার। যে জায়গায় তিনি আছেন সেই জায়গাটা পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। তো বটের ছায়ার বাইরের দিকটাতে একটু আলো আছে। তো তিনি দেখে তিনি বেশ অস্বস্তি ফিল করেন, যেরকম সন্ধ্যা হয়ে গেল, এইখানে বোকার মতো এতক্ষণ ঘুমিয়ে পড়লাম, এটা কেমন কথা। যাই হোক, তিনি তাড়াতাড়ি উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে হেঁটে হেঁটে ছায়া থেকে বের হন। তো ছায়া থেকে যখন তিনি বের হন, তিনি দূরে তাকিয়ে দেখেন যে ক্ষেতের মাঝে, সামনে যে একটা ক্ষেত আছে, সেই ক্ষেতের মাঝে একটা মানুষ হাল চাষ করছে। তিনি চিন্তা করেন যে এই সন্ধ্যার সময় হাল চাষ কে করে, এবং মানুষটা বেশ উঁচু লম্বা এবং সন্ধ্যার সময় হাল চাষ করছে এবং তার পেছনের চুল বেশ বাবরি নেমে গেছে। সন্ধ্যার সময় হাল চাষ করছে গরু নিয়ে। একটু তার অবাক লাগে যে এই সন্ধ্যার সময় কেউ হাল চাষ দেয় নাকি ইসের মধ্যে, ক্ষেতের মধ্যে, এবং একেবারে বেলা পড়ে গেছে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে এরকম একটা সময়। তো তিনি কিছু একটা ফিল করেন, অস্বস্তি। তো তিনি আরেকটু হেঁটে রাস্তার দিকে যেতে চান। এই সময় তিনি দেখেন যে যিনি হাল চাষ করছেন সেই মানুষটা তার দিকে তাকায়, এবং সেই মানুষটার তাকানো দেখে মানস সাহেব প্রচন্ড রকমের ভয় পেয়ে যান। তার বুকের ভেতরটা ধক করে ওঠে, কারণ তিনি তাকিয়ে দেখেন সেই মানুষটার চোখ জল জল করছে। তার মানুষটার চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে এবং সে আগুনের আলোয় তার মুখের বাকি অংশটা কালো হয়ে আছে, বাকি অংশটা দেখা যাচ্ছে না। কিন্তু মানস সাহেব স্পষ্ট বুঝতে পারেন এই মানুষটা আর কেউ নয়, সেই কল্লোল। তিনি ভয়ে চিৎকার করার মতো একটা অবস্থা হয়ে তিনি দৌড় দেওয়ার চেষ্টা করেন সেখান থেকে, কিন্তু তিনি তার পা যেন চলছে না। তো তিনি কিছুটা দৌড়ে সামনে যে চিৎকার করার চেষ্টা করেন, তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তো এরকম সময় তিনি হঠাৎ করে আবিষ্কার করেন যে তাকে রাস্তা থেকে কেউ উড়িয়ে নিয়ে, যেন বাতাস উড়িয়ে নিয়ে ফেললো সেই ক্ষেতের মধ্যে। তিনি বেশ খানিকটা উড়ে গিয়ে সেখানে পড়েন এবং উড়ে গিয়ে পড়ে তিনি বুঝতে পারেন যে তিনি একদম কাদার মধ্যে পড়েছেন এবং পরক্ষণেই তিনি ফিল করেন, তিনি অনুভব করেন যে কেউ তাকে চেপে ধরছে কাদার মধ্যে এবং তার মুখটা আস্তে আস্তে ডেবে যাচ্ছে কাদায়। তিনি শব্দ করতে পারছেন না, তার হাত পা নাড়ছেন, জোরে জোরে নাড়ছেন, এরকম একটা অবস্থা। তো তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে এবং তিনি বুঝতে পারছেন তার ঘাড় কেউ চেপে ধরেছে। আর তিনি একটা শব্দ পাচ্ছেন পেছনে, তাকে কেউ বলছে, দম বন্ধ হইলে মরা খুব মজার, তাই না? তো মানস সাহেব এগুলো শুনছিলেন, কিন্তু তিনি কিছু করতে পারছিলেন না এবং তার কাছে সব কণ্ঠ অস্পষ্ট হয়ে গিয়েছিল, তার দম প্রায় বন্ধ হয়ে আসছে। তিনি যখন নাকি প্রায় জ্ঞান হারিয়ে ফেলবেন এরকম সময় তিনি হঠাৎ ফিল করেন যে তাকে কেউ টেনে তুললো সেখান থেকে হঠাৎ করে, এবং তিনি হঠাৎ নিঃশ্বাস নিতে পারলেন, জোর করে নিঃশ্বাস নিলেন এবং তিনি তখন জোর করে নিঃশ্বাস নিয়ে তিনি জোর করে হাঁপাতে থাকলেন এবং তাকিয়ে দেখলেন যে তাকে দুজন মানুষ টেনে তুলেছে এবং দুজনের চেহারা তিনি হঠাৎ তাকিয়ে দেখতে পারলেন যে এই দুজন হচ্ছে তার সেই বাড়ির কাজের মানুষ। তারা বলল যে, হুজুর, আপনার কি হয়েছে? আপনাকে আমরা দেখলাম যে ওইখান থেকে রাস্তার থেকে উড়ে গিয়ে পড়লেন এখানে, তো অনেক দূরত্ব, আপনি কিভাবে পড়লেন? আপনি এত দূরে যে এসে পড়লেন আর কেন পড়লেন? তো যাই হোক, তাকে টেনে তারা তুলে নিয়ে তারা কথা বলার চেষ্টা করলো তার সাথে। তিনি ধাতস্থ হতে পারলেন না, তিনি কোনো মতে মাথা নিচু করে পড়ে আস্তে আস্তে হেঁটে তাদের সাথে, তারা দুজন তাকে দুই কাঁধে নিয়ে তারা তাকে গেলেন বাড়িতে, এবং তিনি নিজের বাড়িতে যে ঢুকতে চাইলেন না, তিনি বারবার না করছেন। তিনি বলছেন, ওই যে দাঁড়ায় আছে। তিনি তারপর বলছেন, ওই যে দাঁড়ায় আছে, ঢুকবো না। তিনি দূর থেকে দেখতেছেন দাঁড়ায় আছে, তিনি বলতেছেন দাঁড়ায় আছে, দূরে দাঁড়ায় আছে, ওই যে দাঁড়ায় আছে। তো তার বাড়িতে তাকে আর কেউ নিতে পারলো না। দুই যে লোক তারা টেনে তাকে নিয়ে গেল হচ্ছে গোমস্তা সাহেবের বাড়িতে।
তো গোমস্তা সাহেবের বাড়িতে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো এবং গোমস্তা সাহেব তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে হুজুর, আপনার কি হয়েছে? তখন তিনি গোমস্তা সাহেবকে পুরো ব্যাপারটা খুলে বললেন যে তিনি গত রাত থেকে কি দেখছেন এবং তার সাথে কি হয়েছে। তো গোমস্তা সাহেব খুব গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন যে আপনার তো অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তার নিঃশ্বাস নিতে পারতেছিলেন না, তার জ্বর আসছে, শরীরে টেম্পারেচার বেড়ে গেছে। তো তিনি সাথে সাথে কবিরাজকে খবর দিলেন, সে গ্রাম্য যে কবিরাজ ছিলেন যিনি চিকিৎসা করতেন, হেকিমি চিকিৎসা। তো তিনি আসলেন, কবিরাজ সাহেব এসে দেখলেন, দেখে বলল যে তার অবস্থা তো ভালো না, তিনি প্রচন্ড রকমের ভয় পাইছেন, তার কোনো সমস্যা হয়েছে, মানসিকভাবে ভয় পেয়ে গেছেন তিনি, আর তার এই জ্বর আসছে এইসব কারণে, এবং তিনি সম্ভবত কোনো বাজে বাতাসের শিকার হয়েছেন বা কিছু। তো এগুলো বলে কবিরাজ সাহেব তাকে টুকিটাকি তার যে চিকিৎসার জিনিস ওষুধপত্র দিয়ে বললেন গোমস্তা সাহেবকে যে ওনাকে ছেড়ে যাবেন না, ওনার সাথে থাকেন, উনি ভয় পাচ্ছেন অনেক। এবং ওই মানুষ সাহেব ওই কবিরাজেরও হাত চেপে রাখছেন, তিনি ছাড়ছেন না। তো যাই হোক, কবিরাজকে একসময় যেতে হলো, রাতের বেলা গোমস্তা সাহেবই তার সাথে বসে থাকলো এবং মানুষ সাহেব রাতে শুয়ে শুয়ে হঠাৎ করে ভয় পেয়ে উঠলেন। তিনি বলতেছেন ওই যে আসতেছে, ওই যে আসতেছে, প্রচন্ড রকমের ভয়ে। এখন গোমস্তা সাহেব নিজেই ভয় পেয়ে গেলেন, কিন্তু কারণ সেই সময় তিনি যখন বলতেছিলেন ওই যে আসতেছে, তখন নাকি তিনি দেখলেন যে তার রুমের দরজা দুটো ভেজানো ছিল, মানে রুমের দরজা, বাইরের দরজা লাগানো, রুমের দরজা ভেজানো, ওই দুটোই ঠাস ঠাস করে খুলে গেল, বাড়ি খেলো জোরে জোরে। এবং এই যে মানুষ সাহেব হঠাৎ করে ভয়ে হাত উঁচু করে মুখটুক বাকিয়ে ফেললেন, চোখ টোক বড় করে, এবং তিনি ওই জায়গার উপরে মারা গেলেন, তার আসলে জায়গার উপরে মৃত্যু হয়ে গেল। তো পুরো জিনিসটা ঘটলো গোমস্তা সাহেবের সামনে। গোমস্তা সাহেব খুব অশুভ একটা মানে ফিল নিয়ে তিনি বসে থাকলেন। বাকি রাতটা তিনি কাজের লোক দুটোকে প্রায় জাগিয়েই রাখলেন পাহারাদার হিসাবে, এবং সকালবেলা তিনি সাথে সাথে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে তিনি সেখানকার সেই পোস্ট অফিসে চলে গেলেন। সেখান থেকে তিনি খবর করলেন, টেলিগ্রাম করলেন কলকাতায়, এবং আস্তে ধীরে তাদের পরিবার এসে এই শেষকৃত্যের ব্যবস্থা করলো। এবং পরবর্তীতে সেই যে মানুষ মজুমদারদের যে বাড়ি ছিল, সেটা অনেক দিনই এরকম সেই ভৌতিক বাড়ি বা ভূতের বাড়ি বলেই নাকি পরিচিত ছিল। সেখানে মানুষ ভয় পেত, কারণ অনেকেই নাকি দেখতো সেই বাড়ির ছাদের ওপরে একটা আগুনের মানুষ দৌড়াদৌড়ি করত। এবং সেই গ্রামেরই আরো দুটো জায়গা ভৌতিক জায়গা বলে পরিচিত হয়ে যায়, যেটা হচ্ছে যে সেই যে ক্ষেত, সেই ক্ষেতের কাছে মানুষ দেখতো যে একটা মানুষ রাতের বেলা, অনেকেই আসতে যে দেখেছে, গভীর রাতে কেউ হেঁটে আসতে দেখছে যে একটা মানুষ হাল চাষ করছে, এবং সেই মানুষের চোখ জল জল করে, আগুনের মতো জ্বলে। তো এরকম দেখতো অনেকেই। সেই ভিটা বাড়িতে গেলে কাঠের শব্দ পেত, বাঁশ কাটার শব্দ পেত সেই কল্লোলদের বাড়ির। তো এইভাবেই সেই এলাকাটা নাকি ভৌতিক এলাকা হিসাবে পরিচিত হয়, এবং মানুষ রাতের বেলা সেখান দিয়ে যেতে ভয় পেত। এবং সেই বাড়িটাও ভৌতিক জমিদার বাড়ি বলে পরিচিত ছিল। পরবর্তীতে সেই বাড়ির মালিকানা পরিবর্তিত হয়ে যায়, এবং যাদের পরিবর্তিত হয়ে যায় তারা সেটাকে ভেঙে চুরে ফেলে সেখানে অন্য কিছু নির্মাণ করেন। যাই হোক, এটা ছিল পল্লবদের পূর্বপুরুষের একটা কাহিনী। প্রিয় লিসেনার, আশা করি প্রত্যেকটি ঘটনা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, কেননা প্রত্যেকটি ঘটনাই ছিল ভয়ঙ্কর বাছাই করা ভূতের ঘটনা। তো প্রিয় দর্শক, এইরকম ভয়ঙ্কর বাছাই করা ঘটনা পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে নেবেন। আর হ্যাঁ দর্শক, এই ভিডিওর কোন ঘটনাটি সব থেকে আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে